হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডব্লিউবিসিএস। তো দেখো, ভিশন ডব্লিউবিসিএস এ আজকে আমাদের উইক টু, মানে জানুয়ারি উইক টু এর ক্লাস হচ্ছে আমাদের আজকে। এটা হচ্ছে আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের ভিশন ডব্লিউবিসিএস এর চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স উইকলি বলে একটা প্লেলিস্ট আলাদা করে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই ক্লাসটাকে দেখতে পারবে। তো দেখো, আজকে আমাদের 5th জানুয়ারি থেকে 11th জানুয়ারি পর্যন্ত উইকলি যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তার আগে যেটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে, দেখো আমাদের যে ইউটিউব চ্যানেল, মানে এইটা যে ক্লাসটা তুমি এখন দেখছো, এই ক্লাস এবং আমাদের যে সমস্ত ক্লাস হয়ে থাকে সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা আমাদের ভিশন ডব্লিউবিসিএস এর যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে কিন্তু তোমরা বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবে। তো এখন যে ক্লাসটা তুমি দেখছো অর্থাৎ উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, এই ক্লাসটার যে আগের দিনে যে ক্লাসটা হয়েছিল অর্থাৎ ক্লাস নাম্বার 1, সেইটার পিডিএফ কিন্তু দেখো এইরকম ভাবে সুন্দর করে জাস্ট ওয়ান লাইনার বেস করে করে কিন্তু আমাদের অ্যাপের মধ্যে কিন্তু আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা এখনো পর্যন্ত ডাউনলোড করোনি, তোমরা কিন্তু ডাউনলোড করে নিও। দেখতেই পাচ্ছ এটা পুরো একদম A4 সাইজ ফরম্যাট, অর্থাৎ প্রিন্ট আউট ফরম্যাটে তোমরা কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবে। এতটাই সুন্দর করে তোমাদের জন্য জাস্ট ওয়ান লাইনার করে করে সাজিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা কিন্তু, আজকের ক্লাসে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু খুবই দারুণ দারুণ প্রশ্ন। ঠিক আছে? তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবে। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন, দেখো বলছে হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চড এ ইনিশিয়েটিভ নিউ ইনিশিয়েটিভ টু প্রমোট এ কালচার অফ রিডিং অ্যামং স্টুডেন্টস। বলছে কোন স্টেট গভর্নমেন্ট স্টুডেন্টদের জন্য কালচার অফ রিডিং এইটা ইনিশিয়েটিভটা লঞ্চ করেছে। তোমাদের সামনে অপশনস রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা নাকি মহারাষ্ট্র। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো মহারাষ্ট্র। এটা রাইট অ্যান্সার হবে মহারাষ্ট্র। এবার আমি আগের দিনকেও যারা ক্লাসটা দেখেছো তারা দেখবে একটা জিনিস আমি এই ক্লাসগুলোতে অর্থাৎ উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে একটা জিনিস ফলো করছি, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে সাপোর্টিভ ম্যাপ রাখছি। অর্থাৎ এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে কিন্তু তোমাদের একটা ম্যাপেরও কিন্তু একটা খুব ভালোভাবে কিন্তু একটা চর্চা হয়ে যাবে। অর্থাৎ মহারাষ্ট্র স্টেটটা আমাদের ভারতের কোন পজিশনে পড়ছে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার মহারাষ্ট্র সম্বন্ধে কিছু ছোটখাটো ইনফো জেনে নেওয়া যাক। যেমন ক্যাপিটাল আমরা সবাই জানি মুম্বাই। এবার উইন্টার ক্যাপিটাল কিন্তু নাগপুর। ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, উইন্টার ক্যাপিটাল। আচ্ছা, লার্জেস্ট সিটি মুম্বাই। লার্জেস্ট মেট্রো মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন। ডিস্ট্রিক্ট টোটাল আছে 36টা, এগুলো অতটাও ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে? এইবার দেখো যেটা আমাদের জন্য পরীক্ষার পার্সপেক্টিভ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জায়গাটুকু। ঠিক আছে? দেখো গভর্নর আছে সিপি রাধাকৃষ্ণন। চিফ মিনিস্টার আছে দেবেন্দ্র ফডনবিস বিজেপি থেকে। ডেপুটি চিফ মিনিস্টার আছে একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার। ঠিক আছে? তো এইটা হলো মহারাষ্ট্র সম্বন্ধে একটা ইনফো। ঠিক আছে? তো আমি আগের দিনকেও যেটা বলেছিলাম যে যেটুকু আমাদের ঠিক দরকার আমরা ঠিক সেটুকুই পড়বো। ঠিক আছে? তো আমাদের সেকেন্ড কোশ্চেন দেখো, হোয়ার হ্যাজ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অফ হ্যান্ডবল ট্রফি মেন্স ইউথ অ্যান্ড জুনিয়র স্টার্টেড। ঠিক আছে? হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ কোথায় স্টার্ট হয়েছে? সুরাট, হায়দ্রাবাদ, চেন্নাই নাকি লখনৌ? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো লখনৌ। ঠিক আছে? লখনৌ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এবার দেখো আমরা এখানে ম্যাপ রেখেছি, কিসের ম্যাপ? উত্তরপ্রদেশ। ঠিক আছে? এইবার আমরা উত্তরপ্রদেশ সম্বন্ধে কিছু একটা জেনে নিই, এখানে প্রচুর ইনফো আছে। দেখো ক্যাপিটাল হচ্ছে আমাদের লখনৌ, সেই জন্যই অপশন যেহেতু লখনৌ সেই জন্যই কিন্তু এই উত্তরপ্রদেশ সম্বন্ধে এখানে কিন্তু রাখা হয়েছে। দেখো ডিস্ট্রিক্ট 75টা, এইটা কিন্তু পরীক্ষায় চলে আসে অনেক সময় যে কোন স্টেটের সবচেয়ে বেশি ডিস্ট্রিক্ট রয়েছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। অর্থাৎ এখানে কিন্তু 75টা ডিস্ট্রিক্ট রয়েছে। গভর্নমেন্ট বডির থেকে দেখে নি, দেখো এখানে গভর্নর, চিফ মিনিস্টার, ডেপুটি চিফ মিনিস্টার দেখে নি। গভর্নর আছে আনন্দীবেন প্যাটেল। চিফ মিনিস্টার আছে যোগী আদিত্যনাথ বিজেপি থেকে। ডেপুটি চিফ মিনিস্টার আছে কেশব প্রসাদ মৌর্য এবং ব্রিজেশ পাঠক। ঠিক আছে? তো এটা হলো আমাদের উত্তরপ্রদেশ সম্বন্ধে কিছু ইনফো আমরা দেখলাম। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দি ফলোইং উইল রিসিভ গঙ্গাধর ন্যাশনাল অ্যাওয়ার্ড। ঠিক আছে? এটা কিন্তু বুঝতেই পারছো কোন সেগমেন্ট থেকে দেওয়া, এটা হচ্ছে আমাদের অ্যাওয়ার্ড থেকে নেওয়া। ঠিক আছে? এই সেগমেন্টগুলো কিন্তু ভালোভাবে পড়বে। অনেকেই তোমরা অনেকের কাছ থেকে শুনে থাকবে, অনেক সিনিয়রদের কাছ থেকে শুনে থাকবে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো সিলেবাস হয় না। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। কারেন্ট অ্যাফেয়ার্স এর অনেক বড় একটা সিলেবাস আছে, যেমন তার মধ্যে পড়ে অ্যাওয়ার্ড, তার মধ্যে পড়ে অ্যাপয়েন্টমেন্ট, তার মধ্যে পড়ে কি বলে ওটাকে, ন্যাশনাল পার্কের কিছু হলো,
ঠিক আছে, এরকম অনেক সেগমেন্ট ওয়াইজ কিন্তু থাকে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের যে অপশনস গুলো আছে, দেখো প্রতিভা শ্বেতপতি, কৃষ্ণা সোপতি, শশী দেশপান্ডে নাকি অমৃতা প্রীতম। ঠিক আছে, তো গঙ্গাধর ন্যাশনাল অ্যাওয়ার্ড কে পাচ্ছেন? সেটা হচ্ছেন প্রতিভা সাতপাথী। ঠিক আছে, ইনি হচ্ছেন প্রতিভা সাতপাথী। এনার সম্বন্ধে কিছু দেখে নিই। দেখো ইনি কিন্তু রাইটিং পোয়েট্রি ইন ওড়িয়া, মানে ওড়িয়া ল্যাঙ্গুয়েজে কিন্তু ইনি পোয়েট্রি লেখেন। ঠিক আছে, উদ্ভাষা, এটা কিন্তু ওনার একটা ম্যাগাজিন বলতে পারো। ঠিক আছে, ম্যাগাজিনে তিনি এডিটর ছিলেন। আচ্ছা, তারপরে দেখো ইনি ওড়িয়া ম্যাগাজিন ইশতেহারের জন্য 25 বছর ধরে তিনি লিখে যাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, মেনি অফ হার বুকস ইন ওড়িয়া হ্যাভ বিন ট্রান্সলেটেড ইন্টু হিন্দি বাই হারসেলফ, মানে ইনি কিন্তু এনার নিজেরই কিছু পোয়েট্রি কিন্তু হিন্দিতে ট্রান্সলেট করেছেন। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ স্টেট সেলিব্রেটস উমেন টিচার্স ডে? Which state celebrates Women Teachers' Day on the birth anniversary of Savitribai Phule in honor of women teachers? ঠিক আছে, তো কোন স্টেট উমেন টিচার্স ডে পালন করছে? দেখো তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো তেলেঙ্গানা। ঠিক আছে, তেলেঙ্গানা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, যেখানে উমেন্স টিচার্স ডে পালন করা হয়েছে। এবার তেলেঙ্গানা সম্বন্ধে দেখো, তেলেঙ্গানা আমাদের ভারতের এইখানে রয়েছে। ঠিক আছে, তেলেঙ্গানা সম্বন্ধে আমরা দেখে নিই। দেখো ক্যাপিটাল, লার্জেস্ট সিটি, এবার আমরা গভর্নর দেখে নিই। দেখো জিষ্ণু দেব বর্মা, চিফ মিনিস্টার হচ্ছে রেভান্ত রেড্ডি, ডেপুটি চিফ মিনিস্টার হচ্ছে মাল্লু ভাত্তি বিক্রমার্কা। ঠিক আছে, এইটা প্রতিদিন মোটামুটি আমি রাখার চেষ্টা করব, এই কারণে, কারণ যতবার তুমি এইগুলো তোমার চোখের সামনে আসবে এবং যতবার আমি বলবো ততবার কিন্তু তোমাদের এগুলো রিকল হতে থাকবে। ঠিক আছে, তো এইগুলো তুমি যতবার পড়বে ততবার কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর প্রশ্ন, হু রিলিজড দ্য ডাইনামিক গ্রাউন্ড ওয়াটার রিসোর্স অ্যাসেসমেন্ট, ডাইনামিক গ্রাউন্ড ওয়াটার রিসোর্স অ্যাসেসমেন্ট রিপোর্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি? ঠিক আছে, ফর দি ইয়ার 2024, মানে এটা 2024 সালের পুরো হোল ইয়ারের রিপোর্টটা 25-এ লঞ্চ হচ্ছে, বা 25-এ রিপোর্টটা পাবলিশ হচ্ছে। তো কে রিলিজ করেছেন এটা? অপশনস দেখো, পীযূষ গোয়েল, নীতিন গাডকারি, রাজনাথ সিং নাকি সি আর পাটিল। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো সি আর পাটিল। এবার হোয়াট ইজ ডাইনামিক গ্রাউন্ড ওয়াটার রিসোর্স অ্যাসেসমেন্ট রিপোর্ট? তো এই রিপোর্টটা কি? তো এটার এইম দেখো, টু ডিটারমাইন দ্য প্রিভেইলিং স্টেটাস অফ দ্য গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ অনগোয়িং গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। তো এই রিপোর্টটা দিয়ে কিন্তু আমরা ভারতের যে সমস্ত জায়গায় গ্রাউন্ড ওয়াটার রয়েছে, অর্থাৎ মাটির নিচে জল রয়েছে, সেই জলের অর্থাৎ গ্রাউন্ড ওয়াটারের মধ্যে যে রিসোর্স গুলো অবস্থিত রয়েছে, ঠিক আছে, বা বলা ভালো যে দেখো কোনো এক আমাদের যে হোল কান্ট্রি, পুরো কান্ট্রি সব জায়গার গ্রাউন্ড ওয়াটার তো এক হবে না, তাই না? কোনো জায়গায় আর্সেনিকের পরিমাণ বেশি থাকবে, কোনো জায়গায় মিনারেল বেশি থাকবে। তো এই যে পুরো অল টোটাল যে একটা রিপোর্ট, এইটা পেশ করা হয়েছে এই ডাইনামিক গ্রাউন্ড ওয়াটার রিসোর্স অ্যাসেসমেন্ট রিপোর্টে। ঠিক আছে, কে পাবলিশ করেছেন? সি আর পাটিল। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাও এই সি আর পাটিল কোন পদে রয়েছেন, এটা তোমরা কমেন্ট করে জানাবে। আমাদের নেক্সট কোশ্চেন দেখো, হু ইনঅগুরেটেড দ্য গ্রামীণ ভারত মহোৎসব 2025? গ্রামীণ ভারত মহোৎসব 2025 এটা কে ইনঅগুরেট করেছেন? অপশনস দেখো, নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন গাডকারি নাকি রাজনাথ সিং। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো শ্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, এইটা হচ্ছে গ্রামীণ ভারত মহোৎসব, এটার দেখো থিম। এবার এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা টপিক, যেটা আমি একটু আগেই বলছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স এর সিলেবাস কিন্তু অনেক হয়, যত এগোতে থাকবে প্রশ্ন আমি তত তোমাদের সাথে ডিসকাস করব। কারেন্ট অ্যাফেয়ার্স এর আরো একটা মেজর টপিক হচ্ছে ডেইজ অ্যান্ড থিম, এইটা কিন্তু আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক, খুব 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 ইম্পর্টেন্ট টপিক। তো এই যে প্রশ্নটা, যেটা হচ্ছে গ্রামীণ ভারত মহোৎসব, এই গ্রামীণ ভারত মহোৎসবের থিম কি? সেটা হচ্ছে বিল্ডিং এ রিসাইলেন্ট রুরাল ইন্ডিয়া ফর এ বিকসিত ভারত 2047, এইটা হচ্ছে থিম, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কে ইনঅগুরেট করেছেন? শ্রী নরেন্দ্র মোদী। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ ইজ দ্য proposed 69th division of Indian Railway
ইন্ডিয়ান রেলওয়ের 69th ডিভিশন কোনটা? কোনটা প্রপোজ করা হয়েছে? মাইসোর ডিভিশন, জম্মু ডিভিশন, ত্রিবান্দ্রম ডিভিশন নাকি ব্যাঙ্গালোর ডিভিশন? এইটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো, জম্মু ডিভিশন। জম্মু ডিভিশন হবে রাইট অ্যান্সার। এবার এখানে তোমাদের জন্য আমি কি রেখেছি, সেটা হচ্ছে আমাদের রেলওয়ের, ইন্ডিয়ান রেলওয়ের যে 18টা জোন রয়েছে, সেই 18টা জোনের কিন্তু একটা কমপ্লিট লিস্ট তোমাদের সামনে রেখেছি। এখান থেকে তোমরা কি পড়বে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমত জোন আর তাদের হেডকোয়ার্টার, এইটাই শুধুমাত্র তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তুমি যেই জোন থেকে বিলং করো, ঠিক আছে, তোমাকে যে আমাদের ইস্টার্ন রিজিয়ন থেকে হতে হবে তা নয়, তুমি যেই জোন থেকেই বিলং করো না কেন, সেই জোনের এস্টাবলিশমেন্ট ডেটটা, মানে এস্টাবলিশমেন্ট ইয়ারটা কিন্তু একটু খেয়াল রাখবে। ঠিক আছে, তো দেখো, সাউদার্ন জোনের হেডকোয়ার্টার চেন্নাই, সেন্ট্রাল হচ্ছে মুম্বাই, ওয়েস্টার্ন হচ্ছে মুম্বাই চার্চগেট। এটার কিন্তু নাম পরিবর্তন হয়েছে, সেটা তোমরা কমেন্টে জানাবে এইটার নাম পরিবর্তন হয়ে কি হয়েছে। ইস্টার্ন জোনের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা, নর্দার্ন হচ্ছে দিল্লি, নর্থ ইস্ট হচ্ছে গোরখপুর, সাউথ ইস্ট হচ্ছে কলকাতা, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার হচ্ছে গুয়াহাটি, সাউথ সেন্ট্রাল হচ্ছে সেকেন্দ্রাবাদ। আর এখানে দেখো, ইস্ট ইস্ট সেন্ট্রাল হচ্ছে হাজিপুর, সাউথ ইস্ট সেন্ট্রাল হচ্ছে বিলাসপুর, নর্থ ওয়েস্টার্ন হচ্ছে জয়পুর, ইস্ট কোস্ট হচ্ছে ভুবনেশ্বর, নর্থ সেন্ট্রাল হচ্ছে প্রয়াগরাজ, সাউথ ওয়েস্টার্ন হচ্ছে হুগলি, ওয়েস্ট সেন্ট্রাল হচ্ছে জবলপুর, আর সাউথ কোস্ট হচ্ছে বিশাখাপট্টনম। ঠিক আছে, এটা কিন্তু কমপ্লিট একটা লিস্ট তোমাদের সামনে থাকলো। নেক্সট কোশ্চেন দেখো, হু হ্যাজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড, অর্থাৎ এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সিলেবাস থেকে আসছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে অ্যাপয়েন্টমেন্টের সিলেবাস থেকে আসছে এটা। হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সেক্রেটারি জেনারেল অফ অ্যাসোচাম? ঠিক আছে, ফুল ফর্মটা কমেন্টে জানাবে লিখে। ঠিক আছে, দেখো, অপশনস রয়েছে ভুবনেশ কুমার, মনীষ সিংঘাল, সঞ্জয় প্রসাদ নাকি এস কুমার। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো, মনীষ সিংঘাল। এবার এখানে কি আছে, এখানে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এবং তাদের হেডকোয়ার্টার, যেটা আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেটা তুমি পুলিশের পরীক্ষা দাও, সেটা তুমি এসএসসি দাও, সেটা তুমি রেল দাও, হোয়াট এভার, যে কোনো পরীক্ষা দাও, এইখান থেকে, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে। ঠিক আছে, দেখো, ইউনিসেফের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক ইউএসএ, ইউএনএসসি সেটা হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ, আইএমএফ সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি ইউএস, হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে, এটা হচ্ছে জেনেভা। দেখো, আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, জেনেভা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, জেনেভা, ইউনেস্কো খুব ইম্পর্টেন্ট, প্যারিস ফ্রান্স, ওপেক ভিয়েনা অস্ট্রিয়া, নাটো ব্রাসেলস বেলজিয়াম, এশিয়ান জাকার্তা ইন্দোনেশিয়া, সার্ক কাঠমান্ডু নেপাল, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এটা হচ্ছে লোশেন সুইজারল্যান্ড, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সেটা হচ্ছে জেনিভা সুইজারল্যান্ড, ইউএনডিপি নিউ ইয়র্ক ইউএসএ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এটা হচ্ছে রোম ইটালি। ঠিক আছে, এটা হলো কমপ্লিট একটা লিস্ট, যদিও এখানে প্রচুর আছে, কিন্তু যেগুলো একদম প্রমিনেন্ট সেইগুলোর কিন্তু হেডকোয়ার্টার আমি এখানে রেখেছি। তোমরা এখান থেকে দুটো জিনিস কমেন্ট করবে, একটা হচ্ছে অ্যাসোচামের ফুল ফর্ম, ঠিক আছে, এটার ফুল ফর্ম কি, আর এটার হেডকোয়ার্টার কোথায়, এই দুটো কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দেখো, নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য নিউ হেড অফ আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন? দেখো, আইসিএমআর একটা হয়, আর আইসিএমআর এর মধ্যে কিন্তু কিছু আহ, উপদপ্তর থাকে। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। ঠিক আছে, তো কে এই আইসিএমআর এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের নিউ হেড নির্বাচিত হয়েছেন? ঠিক আছে, দেখো, এইখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো, ভারতী কুলকার্নি। ঠিক আছে, এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতী কুলকার্নি। ঠিক আছে, দেখো, এবার আইসিএমআর সম্বন্ধে আমরা কিছু জেনে নিই যতটুকু আমাদের দরকার। দেখো, আইসিএমআর যেটা নিউ দিল্লিতে অবস্থিত, এটা একটা হাইয়েস্ট বডি ইন ইন্ডিয়া ফর ফর্মুলেশন কোঅর্ডিনেশন অ্যান্ড প্রমোশন অফ বায়োমেডিক্যাল রিসার্চ। মেডিকেল রিসার্চের এটা সর্বোত্তম একটা বডি যেটা নিউ দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, দেখো, এটা ফর্ম হয়েছিল 1911 সালে। ঠিক আছে,
কমেন্ট করে জানাও 1911 সাল আমাদের হিস্ট্রিতে কেন ইম্পর্টেন্ট, এটা কমেন্ট করে জানাও। ঠিক আছে, যখন এটা ফর্ম হয়েছিল 1911 সালে, তখন এটার নাম ছিল ইন্ডিয়ান রিসার্চ ফান্ড অ্যাসোসিয়েশন, অর্থাৎ IRFA। এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে যে ICMR এর পূর্ব নাম কি ছিল। ঠিক আছে, তো এটা কিন্তু ভালোভাবে মনে রাখবে যে IRFA অর্থাৎ ইন্ডিয়ান রিসার্চ ফান্ড অ্যাসোসিয়েশন 1949 সালে এই IRFA এটা রিনেম হয়ে হয় ICMR, যার হেডকোয়ার্টার বললাম এক্ষুনি যে নিউ দিল্লিতে। ঠিক আছে, এখন বর্তমানে যে ডিরেক্টর জেনারেল অফ ICMR তিনি হচ্ছেন প্রফেসর বলরাম ভার্গব। প্রফেসর বলরাম ভার্গব। ঠিক আছে, এই ICMR কিন্তু বুঝতেই পারছো যে ইউনিয়ন হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে পড়ে। ঠিক আছে, তো এখান থেকে ইনফোগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, আমাদের 10 নম্বর কোয়েশ্চেন। হুইচ স্টেট কন্ডাক্টেড দ্য কান্ট্রিজ ফার্স্ট কোস্টাল অ্যান্ড ওয়াডিয়ার বার্ড সেন্সাস? এইটা কিন্তু ইম্পর্টেন্ট, বার্ড সেন্সাস ফ্রম 3rd to 5th জানুয়ারি 2025। ঠিক আছে, তো কোন স্টেট এই বার্ড সেন্সাসটা রিলিজ করতে চলেছে? ওয়েস্ট বেঙ্গল, গুজরাট, ওড়িশা না মহারাষ্ট্র? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো গুজরাট। তো গুজরাট হচ্ছে এখানে বার্ড সেন্সাস বার্ড সেন্সাসটা কন্ডাক্ট করতে চলেছে। কমেন্ট করে জানাবে যে প্রথম কাস্ট সেন্সাস কারা লঞ্চ করেছে, প্রথম কাস্ট সেন্সাস কারা লঞ্চ করেছে, এটা কমেন্ট করে জানাবে। এবার গুজরাট, আমাদের ভারতে গুজরাটের অবস্থান হচ্ছে এখানে। গুজরাট সম্বন্ধে কিছু সাপোর্টিং ইনফো দেখো। এর ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর, লার্জেস্ট সিটি হচ্ছে আহমেদাবাদ, ডিস্ট্রিক্ট হচ্ছে 34টা, গভর্নর দেখো আচার্য দেবব্রত, চিফ মিনিস্টার ভূপেন্দ্র ভাই প্যাটেল। আচ্ছা, এখানে গুজরাটে হচ্ছে ইউনিক্যামেরাল আছে, অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট ওদের অ্যাসেম্বলি রয়েছে একটা। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো রাজ্যসভা সিট হচ্ছে 11টা এবং লোকসভা সিট হচ্ছে 26টা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। হু ওন দ্য মেন্স 10 মিটার এয়ার পিস্টলস ফাইনালস অফ দ্য 67th ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ 2024? ঠিক আছে, এটা 2024-এ হয়েছিল, কিন্তু উইনার কিন্তু 25-এ ঘোষিত হয়েছে। তো এখানে অপশনস দেখো, বরুণ তোমার, প্রদ্যুম্ন সিং, আকাশ ভারদ্বাজ, চিরাগ শর্মা। রাইট আনসার হয়ে যাবে দেখো বরুণ তোমার। বরুণ তোমার হচ্ছে এই মেন্স 10 মিটার এয়ার পিস্তলস ফাইনালে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন। তো ইন দ্য মেন্স 10 মিটার পিস্তল ফাইনাল বরুণ তোমার ফ্রম CCS মিরাট ওন এ গোল্ড মেডেল অ্যান্ড সুরিন্দর সিং ফ্রম পাঞ্জাবি ইউনিভার্সিটি ওন সিলভার, অর্থাৎ ইনি সুরিন্দর সিং হচ্ছেন সেকেন্ড, ইনি হচ্ছেন ফার্স্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। Which is the third country? Which is the third country in the world to have more than 1000 kilometer of operational metro rail network? তো পৃথিবীর মধ্যে তৃতীয় দেশ হিসেবে 1000 কিলোমিটারের যে মেট্রো রেল নেটওয়ার্ক এইটা ক্রস করেছে কোন কান্ট্রি পৃথিবীর মধ্যে তৃতীয় দেশ হিসেবে? অপশনস দেখো, চায়না, আমেরিকা, ইন্ডিয়া, রাশিয়া। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ইন্ডিয়া। তোমরা কমেন্ট করে জানাবে, আচ্ছা ইন্ডিয়া তো আমাদের থার্ড পজিশনে, তো কমেন্ট করে জানাবে ফার্স্ট এবং সেকেন্ড পজিশনে কোন দুটো কান্ট্রি রয়েছে। ঠিক আছে, দেখো ইন্ডিয়ার এখানে আমরা দেখে নিচ্ছি যে কোন কোন জায়গায় আমাদের মেট্রো রেল নেটওয়ার্ক রয়েছে। তো দেখো যেগুলো হচ্ছে তোমার এম দিয়ে সাইন দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে আমাদের মেট্রো রেল। তো এখানে দেখতে পাচ্ছ মানে যেই জায়গাটা সার্কেল করছি সেই জায়গাতে আমাদের মেট্রো রেল নেটওয়ার্ক কিন্তু আমাদের ভারতে রয়েছে। তো এই যে পোর্শনটুকু দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমাদের মেট্রো রেল পরিষেবা কিন্তু রয়েছে, অবশ্যই আমাদের কলকাতা। তো এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা জুড়ে কিন্তু আমাদের সম্পূর্ণ রেল মেট্রো রেল পরিষেবা কিন্তু রয়েছে, যেটা থাউজেন্ড থাউজেন্ড কিলোমিটার কিন্তু ক্রস করেছে তৃতীয় দেশ হিসেবে, পৃথিবীর মধ্যে তৃতীয় দেশ হিসেবে। নেক্সট কোশ্চেন। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড দ্য শহীদ মাধো সিং হাত খরচা স্কিম? ঠিক আছে, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে স্কিম সিলেবাসের আন্ডারে পড়ছে। শহীদ মাধো সিং হাত খরচা স্কিম। অপশনস দেখো, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড,
হরিয়ানা না ওড়িশা? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ওড়িশা। ওড়িশা আমাদের ভারতের এই জায়গাতে অবস্থিত। এবার ওড়িশা সম্বন্ধে কিছু জানবো না, কিন্তু এই স্কিম সম্বন্ধে কিছু জেনে নেব। দেখো, এখানে শহীদ মাধব সিং হাত খরচা স্কিম লঞ্চ হয়েছে টু প্রমোট। এটা কেন হয়েছে? এইম কি? টু প্রমোট এডুকেশন অ্যামং দ্য শিডিউল্ড ট্রাইব স্টুডেন্টস, অর্থাৎ এসটি স্টুডেন্টসদের জন্য কিন্তু এটা লঞ্চ করা হয়েছে। দ্য স্কিম এইমস টু রেডিউস ড্রপ আউট রেটস বাই প্রোভাইডিং one time incentive of 5,000 to ST student enrolling in class 9 and class 12। ক্লাস 9 এবং ক্লাস 12 দের স্টুডেন্টদের, অবশ্যই এসটি স্টুডেন্টদের 5,000 টাকা করে স্টাইপেন্ড ওয়ান টাইম দেওয়া হবে। ঠিক আছে? এইটার জন্য 2024-25 সালে প্রায় 2,50,000 টাকা এখানে কিন্তু ইনকাম থাকতে হবে, মানে এটা 2024-25 একাডেমিক ইয়ারের ভিত্তিতে। ঠিক আছে? তো এটা হচ্ছে এই স্কিমের এইম, যে 5,000 টাকা করে এসটি স্টুডেন্টদের দেওয়া হবে যারা ক্লাস 9 এবং ক্লাস 12-এ পড়ে। নেক্সট কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন দেখো, হু হ্যাজ ওন দ্য বেস্ট মেল অ্যাক্টর অ্যাওয়ার্ড? বেস্ট মেল অ্যাক্টর অ্যাওয়ার্ড ইন এ মোশন পিকচার ড্রামা ফর দি দ্য ব্রুটালিস্ট। এই যে মোশন পিকচারটা, এইটার জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড কে পেয়েছে? এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাসের মধ্যে টপিক, যে অ্যাওয়ার্ড, কিন্তু অ্যাওয়ার্ডের মধ্যেও বিভিন্ন কোয়ালিটি থাকে, যেমন স্পোর্টস হতে পারে, যেমন ফিল্ম হতে পারে, আরো বিভিন্ন রকম হতে পারে, বুকস হতে পারে। ঠিক আছে? তারপরে আর্ট অ্যান্ড কালচার হতে পারে। তো এই বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড হতে পারে, তার মধ্যে যে ফিল্মের অ্যাওয়ার্ড, ফিল্মের মধ্যে প্রচুর আছে, যেমন কানস আছে, ফিল্ম ফেয়ার আছে, আরো অনেক কিছু হয়, যেমন গোল্ডেন গ্লোব আছে। তো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বেস্ট মেল অ্যাক্টর অ্যাওয়ার্ড মোশন পিকচার, যেটা দ্য ব্রুটালিস্ট তার জন্য কে পেয়েছে? অপশনস দেখো, হিউগ জ্যাকম্যান, ক্রিস হেমসওর্থ, অ্যাড্রিয়ান ব্রোডি না ভিন ডিজেল? তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অ্যাড্রিয়ান ব্রোডি। এইটা হচ্ছে দ্য ব্রুটালিস্ট। ঠিক আছে? এইবার আমরা এই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড সম্বন্ধে জেনে নিই। দেখো, বেস্ট মোশন পিকচার ড্রামার জন্য পেয়েছে দ্য ব্রুটালিস্ট, এই যে এইটা। বেস্ট মোশন পিকচার মিউজিক্যাল অর কমেডি, সেটা হচ্ছে এমিলিয়া পেরেজ। এটা হচ্ছে বেস্ট মোশন পিকচার মিউজিক্যাল অর কমেডি, আর এইটা হচ্ছে ড্রামা ক্যাটাগরি, এইটা হচ্ছে মিউজিক্যাল অর কমেডি ক্যাটাগরি। বেস্ট ডিরেক্টর মোশন পিকচার পেয়েছে ব্র্যাডি কর্পেট ব্রুটালিস্টের জন্য, অর্থাৎ এই ব্রুটালিস্টের যে ডাইরেক্টর তিনি হচ্ছেন ব্র্যাডি কর্পেট। বেস্ট অ্যাক্টর ইন মোশন পিকচার ড্রামা, সেটা হচ্ছে দ্য ব্রুটালিস্টের অ্যাড্রিয়ান ব্রোডি। যেটা এই প্রশ্নটা ছিল, যেটা যে বেস্ট মেল অ্যাক্টর কে পেয়েছে, সেটা হচ্ছে অ্যাড্রিয়ান ব্রোডি। আচ্ছা, বেস্ট অ্যাক্ট্রেস ইন মোশন পিকচার ড্রামা ফার্নান্দা তোরেস, আই এম স্টিল হেয়ার এই ফিল্মের জন্য। নেক্সট দেখি, বেস্ট অ্যাক্টর ইন এ মোশন পিকচার মিউজিক্যাল অর কমেডি। বেস্ট অ্যাক্টর ইন মোশন পিকচার যেটা মিউজিক্যাল অর কমেডির জন্য, সেটা হচ্ছে সেবাস্টিয়ান স্টান, এ ডিফারেন্ট ম্যান এই ফিল্মের জন্য বা এই পিকচারের জন্য। বেস্ট অ্যাক্ট্রেস ইন এ মোশন পিকচার মিউজিক্যাল অর কমেডি, দেখো এটা বেস্ট অ্যাক্টর, এটা বেস্ট অ্যাক্ট্রেস। বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছে ডেমি মোরে, সেটা হচ্ছে দ্য সাবস্ট্যান্স এই সিনেমার জন্য। বেস্ট টেলিভিশন সিরিজ ড্রামা, সেটা হচ্ছে শোগানের জন্য, শোগান পেয়েছে হচ্ছে বেস্ট টেলিভিশন সিরিজ। বেস্ট টেলিভিশন সিরিজ মিউজিক্যাল অর কমেডি, সেটার জন্য পেয়েছে হ্যাক্স। বেস্ট অ্যাক্টর ইন এ টেলিভিশন সিরিজ ড্রামা, সেটা পেয়েছে হিরোইউকি সানাদা শোগানের জন্য। বেস্ট অ্যাক্ট্রেস ইন এ টেলিভিশন সিরিজ ড্রামা অ্যানা সাওয়াই শোগান সিনেমার জন্য, বা শোগান টেলিভিশন সিরিজের জন্য বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছেন অ্যানা সাওয়াই। নেক্সট দেখো, বেস্ট অ্যাক্টর ইন টেলিভিশন সিরিজ কমেডি অর মিউজিক্যাল, সেটা হচ্ছে জেরেমি অ্যালেন হোয়াইট, দ্য বিয়ার সিনেমার জন্য পেয়েছে। বেস্ট অ্যাক্ট্রেস ইন এ টেলিভিশন সিরিজ কমেডি অর মিউজিক্যাল জিন স্মার্ট, হ্যাক্স সিনেমার জন্য। বেস্ট অ্যানিমেটেড মোশন পিকচার, ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ অ্যানিমেশন থেকে বা অ্যানিমেশন জাতীয় সিনেমা থেকে কিন্তু প্রশ্ন আসছে বর্তমানে। বেস্ট অ্যানিমেটেড মোশন পিকচার সেটা হবে ফ্লো। ঠিক আছে? বেস্ট মোশন পিকচার নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এমিলিয়া পেরেজ। বেস্ট স্ক্রিন প্লে মোশন পিকচার পিটার স্ট্রগন, কনক্লেভ সিনেমার জন্য।
আর বেস্ট অরিজিনাল সং, খুব ইম্পর্টেন্ট, বেস্ট অরিজিনাল সং পেয়েছে এল মল। ঠিক আছে, বেস্ট অরিজিনাল সং এর উইনার হয়েছে এল মল। নেক্সট কোয়েশ্চেন দেখো, 15 নম্বর প্রশ্ন, হুইচ সিটি ইজ হোস্টিং দ্য 18th প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন 2025? প্রবাসী ভারতীয় দিবস, 18তম প্রবাসী ভারতীয় দিবস কোন সিটি লঞ্চ করেছে বা কোন সিটি হোস্ট করেছে? অপশনস দেখো, ইন্দোর মধ্যপ্রদেশ, জয়পুর রাজস্থান, ভুবনেশ্বর ওড়িশা, নাকি আহমেদাবাদ গুজরাট। তো আমাদের রাইট আনসার হয়ে যাবে দেখো ভুবনেশ্বর ওড়িশা। তো এই যে আমাদের প্রবাসী ভারতীয় দিবস, অর্থাৎ এই বছর যেটা হচ্ছে 2025 সালের প্রবাসী ভারতীয় দিবসের থিম দেখো, ডায়াসপোরাস কন্ট্রিবিউশন টু এ বিকশিত ভারত, টু এ বিকশিত ভারত। এটা হচ্ছে 2025 সালের প্রবাসী ভারতীয় দিবস, অর্থাৎ NRI ডে, এই এর হচ্ছে থিম। এবার এই যে প্রবাসী ভারতীয় দিবস, এটা হয় 9th জানুয়ারি, প্রতি বছর 9th জানুয়ারিতে হয়। এটার কারণ কি? 9th জানুয়ারিতে কেন প্রবাসী ভারতীয় দিবস হয়? কারণ 1915 সালে সাউথ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধীজি ভারতে প্রত্যাবর্তন করেছিলেন 9 জানুয়ারি তারিখে। অর্থাৎ সেই দিনকে উল্লেখযোগ্য মনে করে আমরা এই 9 জানুয়ারি দিনটাকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করে থাকি। ঠিক আছে, এই বছর ওড়িশাতে এই প্রোগ্রামটা কিন্তু হোস্ট করা হচ্ছে 18তম PBD কনভেনশন, অর্থাৎ প্রবাসী ভারতীয় দিবস। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াস ফার্স্ট জেনারেশন বিটা বেবি ওয়াজ বর্ন ইন, অর্থাৎ ভারতের প্রথম জেনারেশন বিটা এই বেবি কোথায় জন্মগ্রহণ করেছে? জয়পুর, আইজওয়াল, কোহিমা, নাকি সিমলা? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো আইজওয়াল। আইজওয়ালে কিন্তু ফার্স্ট জেনারেশন বিটা বেবি লঞ্চ হয়েছে। এবার জেনারেশন বিটা বেবি কাদেরকে বলা হবে? যারা 2025 থেকে 2039-এর মধ্যে জন্মগ্রহণ করবে, যতজন এই সালের রেঞ্জের মধ্যে জন্মগ্রহণ করবে তাদের সবাইকে বলা হবে জেনারেশন বিটা অথবা জেন বি। ঠিক আছে, এবার আমরা জেনারেশনস কিছু দেখে নিই। দেখো, যারা 1925 থেকে 45-এর মধ্যে জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় বিল্ডার্স। যারা 46 থেকে 64-র মধ্যে জন্মগ্রহণ করেছে তাদের বলা হয় বুমার্স। যারা 65 থেকে 79-র মধ্যে জন্মগ্রহণ করেছে তাদের বলা হয় জেনারেশন এক্স বা জেন এক্স। যারা 1980 থেকে 94-এর মধ্যে জন্মগ্রহণ করেছে তাদের বলা হয় জেন ওয়াই। এবং যেটা ইম্পর্টেন্ট, এর পরের গুলো মানে এখান থেকে ইম্পর্টেন্ট হয়, যেটা হচ্ছে 1995 থেকে 2009, এই রেঞ্জটা ইম্পর্টেন্ট। এইখান থেকে কিন্তু রেঞ্জগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। 1995 থেকে 2009-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের বলা হয় জেনারেশন জেড অথবা জেন জি, যেটা আমরা প্রায়শই শুনে থাকি জেন জি, সেটা বলা হয় 1995 থেকে 2009-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে। এরপরে 2010 থেকে 2024-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের বলা হয় জেন আলফা। ঠিক আছে, অথবা জেন এ। এবং যেটা আমাদের প্রশ্নে ছিল সেটা হচ্ছে 2025 থেকে 2039-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের বলা হয় জেন বিটা বা জেনারেশন বিটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 17 নম্বর প্রশ্ন, হুইচ কান্ট্রিজ প্রাইম মিনিস্টার হ্যাজ রিসেন্টলি রিজাইন্ড? ঠিক আছে, এটাও কিন্তু একটা টপিকের মধ্যেই পড়ে, মানে অ্যাপয়েন্টমেন্ট, রিজাইন, এই দুটো কিন্তু মানে তুমি আলাদাভাবেও পড়তে পারো অথবা একভাবেও পড়তে পারো। মানে প্রাইম মিনিস্টার বা কোনো দেশের হেড অফ দি ডিপার্টমেন্ট বা হেড অফ দ্য স্টেট বা হেড অফ দি কান্ট্রি অ্যাপয়েন্ট হচ্ছেন অথবা রিজাইন হচ্ছেন, এইটাও কিন্তু একটা পার্টিকুলার টপিকের মধ্যেই পড়ে। তো রিসেন্টলি কোন কান্ট্রির প্রাইম মিনিস্টার রিজাইন করেছেন? অপশনস দেখো, নরওয়ে, কানাডা, আইসল্যান্ড, নাকি পানামা। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো কানাডা। ঠিক আছে, দেখো আমাদের যদি আমরা পৃথিবীর মানচিত্রে দেখি তাহলে কানাডা কিন্তু এইখানে পড়ছে, অর্থাৎ উত্তর আমেরিকার মধ্যে পড়ছে। এটা সাউথ আমেরিকা, এটা উত্তর আমেরিকা, এটা আমাদের ইন্ডিয়া। ঠিক আছে, তো দেখো তিনি হচ্ছেন জাস্টিন ট্রুডো, অর্থাৎ কানাডার যে প্রাইম মিনিস্টার। ঠিক আছে, কানাডার যে প্রাইম মিনিস্টার তিনি হচ্ছেন রিসেন্টলি রিজাইন করছেন জাস্টিন ট্রুডো। এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরীক্ষায় বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে যে রিসেন্টলি
একজন লিডার বা একজন প্রাইম মিনিস্টার রিজাইন করলেন, জাস্টিন ট্রুডো, তিনি কোন দেশের প্রাইম মিনিস্টার ছিলেন? সেটা হবে কানাডা। এইভাবেও অনেক সময় ঘুরিয়ে আসতে পারে প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো, 18 নম্বর প্রশ্ন। HMPV ডিটেক্টেড ইন 2 infants ইন বেঙ্গালুরু। তো HMPV ইজ এ, তো দেখো বলছে HMPV, এই যে ভাইরাস আক্রান্ত রিসেন্টলি হয়েছে এটা, তো HMPV এই ভাইরাসে দুজন বাচ্চা আক্রান্ত হয়েছে, তারা বেঙ্গালুরুতে। তো HMPV একটি কি রকমের ভাইরাস, ঠিক আছে? তো এটা তোমরা দেখিনি, দেখো এটা তো ভাইরাস আমি বলেই দিলাম, অতএব এখানে অপশন দেখতে পাচ্ছ রেসপিরেটরি ভাইরাস, এটা তোমরা সবাই জানো। এবার আমরা দেখে নিই এই রেসপিরেট বা HMPV সম্বন্ধে আমরা জেনে নিই। দেখো, ডাক্তাররা প্রায়শই বলছেন যে HMPV কিন্তু কোনো নতুন ভাইরাস নয়, যেমন কোভিড অথবা সার্স কোভ 2 যে ভাইরাসটা ছিল, কোভিড ভাইরাস, তো সেটা কিন্তু নতুন ছিল। কিন্তু এই যে HMPV, এই ভাইরাসটা কিন্তু নতুন নয়। এটা কিন্তু ফার্স্ট ডিসকভার হয়েছিল 2001 সালে। কোথা থেকে? নেদারল্যান্ড থেকে। ঠিক আছে? আর এটার মানে কি বলবো, বর্তমানে এটার প্রেজেন্স কোথায়? তো দেখো, এটা কিন্তু শুধুমাত্র চায়নাতে লিমিটেড নেই, এটা কিন্তু পুরো অল ওভার দি ওয়ার্ল্ড জুড়ে রয়েছে। মানে এইটা শুধুমাত্র যে চায়নাতেই রয়েছে তা কিন্তু না, এটা অল ওভার দি ওয়ার্ল্ড এই ভাইরাসটি রয়েছে। ঠিক আছে? এটা একটা কমন রেসপিরেটরি ভাইরাস। ঠিক আছে? কিন্তু যেটা সব থেকে দুঃখের বিষয় যে ইট ডাজ নট হ্যাভ এ ভ্যাকসিন টিল নাও। এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন নেই, কিন্তু ভবিষ্যতে অবশ্যই হবে। ঠিক আছে? এটা ভালনারেবল গ্রুপস কিরকম আছে দেখো, চিলড্রেনদের মধ্যে হয়, যারা এল্ডার আছে তাদের মধ্যে হয়। ঠিক আছে? এবং অবশ্যই যাদের ইমিউন সিস্টেম উইক রয়েছে তাদের কিন্তু বেশি রিস্ক রয়েছে। ঠিক আছে? এটা কেমন হয় অনেকটা, এটা কিন্তু অনেকটা নিউমোনিয়ার মতো। ঠিক আছে? এবার দেখো এটা ট্রান্সমিশন কিভাবে হয়, অর্থাৎ এটা ছড়ায় কিভাবে। এটা হচ্ছে, যদি কারোর হয়ে থাকে HMPV ভাইরাস আক্রান্ত যদি কেউ হয়ে থাকে, তার ক্লোজ কন্ট্যাক্টে এলে অথবা টাচিং বা তাকে স্পর্শ করলে কিন্তু এটা ছড়িয়ে যাবে। এবার কি কি সিমটম থাকে, যেমন ধরো কাফ, ফিভার, ন্যাসাল স্টিফনেস বা স্টাফনেস, শর্টনেস অর ব্রিথ আর ফ্যাটিগ, এগুলো কিন্তু এর সিমটমস। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ CSIR has developed the technology to indigenously produce the drug. এইটা ইম্পর্টেন্ট, ইন্ডিজিনিয়াসলি প্রডিউস। তোমরা রিসেন্টলি দেখতে পারবে আমরা কিন্তু বেশ কিছু জিনিস ইন্ডিজিনিয়াসলি প্রডিউস করছি, অর্থাৎ আমরা নিজেরাই কিন্তু সেই জিনিস বানাতে পারছি, বানাতে সক্ষম হচ্ছি। ঠিক আছে? সেটা হচ্ছে আত্মনির্ভর ভারতের আন্ডারে পড়ছে এই সমস্ত কিছু, যেটা আমরা আগে অন্য কান্ট্রি থেকে আমরা আহ, আমদানি করতাম, সেটা কিন্তু আমরা এখন নিজেরাই বানাচ্ছি। তো ইন্ডিজিনিয়াসলি প্রডিউস কোন ড্রাগ হয়েছে দেখো, ট্রামাডল, প্যারাসিটামল, ট্যান ডি, নাকি গ্ল্যাসিমেট SR-500। তো এটার রাইট আনসার হয়ে যাবে দেখো প্যারাসিটামল, আমাদের প্রত্যেকের চেনা। এটা কিন্তু আমরা এখন বর্তমানে কিন্তু আমরা ইন্ডিজিনিয়াসলি বানাচ্ছি। এবার এখানে তোমাদের জন্য একটা ছোট লিস্ট রেখেছি, যেটা অনেক সময় পরীক্ষাতে চলে আসে, প্রশ্ন অনেক সময় দেখা যায়। সেটা হচ্ছে মেজর CSIR ল্যাব যেটা আমাদের ভারতে রয়েছে, সেটা কোথায় কোথায় এবং কি কি ল্যাব রয়েছে। দেখো, সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, যেটা রুড়কিতে অবস্থিত। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, লখনৌতে অবস্থিত। সেন্ট্রাল ইলেকট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, কারাইকুদিতে অবস্থিত। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট, কলকাতায় অবস্থিত। ইম্পর্টেন্ট কিন্তু এটা। আচ্ছা, সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট, চেন্নাই অবস্থিত। সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, দুর্গাপুরে অবস্থিত। ইম্পর্টেন্ট। সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, নিউ দিল্লি। আমরা যদি ওয়েস্ট বেঙ্গল বেস কোনো পরীক্ষা দিই, তার জন্য কিন্তু এই দুটো ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট কোশ্চেন, 20 নম্বর প্রশ্ন দেখো, হু অ্যামং দি ফলোয়িং হ্যাজ লঞ্চড ভারত পোল পোর্টাল ডেভেলপড বাই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ভারত পোল পোর্টাল যেটা রিসেন্টলি ডেভেলপ হয়েছে বাই CBI, সেটা মানে কে লঞ্চ করেছে বা এরকম কিছু একটা। তো কে লঞ্চ করেছে, হু অ্যামং দি ফলোয়িং হ্যাজ লঞ্চড? তো অপশনস দেখো, CBI ডিরেক্টর প্রবীণ সুদ, ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, না নান অফ দিস। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ। তো ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ কিন্তু এই ভারত পোল পোর্টালটা লঞ্চ করেছে। ঠিক আছে?
এবার এই পোর্টাল সম্বন্ধে দেখে নিই। দেখো, ইট ইজ ডেভেলপড বাই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই। সিবিআই দ্বারা এটা এই পোর্টালটা লঞ্চ করা হয়েছে। তো এইটা কি? দেখো, আমরা সবাই ইন্টারপোলের নাম শুনেছি। ইন্টারপোল হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম পুলিশ অর্গানাইজেশন। তো ইন্টারপোল হচ্ছে যারা, এটা একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন, বিভিন্ন দেশ থেকে যেটা আসে। তো বিভিন্ন দেশ থেকে এই ইন্টারপোল কিন্তু আহ, তো দেখো, ইন্টারপোল হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডে যত রকমের ক্রাইম হয়, বিভিন্ন দেশে যত রকমের ক্রাইম হতে পারে, তো সেইগুলো যখন ধরো কোনো একটা কান্ট্রি, দুটো কোনো একটা কান্ট্রি, এই কান্ট্রি থেকে কেউ একজন ক্রাইম করে এই কান্ট্রিতে পালালো, তো সেই ক্ষেত্রে এই ধরনের কেস কিন্তু ইন্টারপোলের হাতে চলে যায়। ঠিক আছে? লেটস একটা এক্সাম্পল ধরো, নীরব মোদি, অথবা ধরো ধরো নীরব মোদিকেই ধরো একটা, যে ও কি করেছিল, আমাদের ভারত থেকে কিছু লোন স্ক্যাম করে ও অন্য একটা কান্ট্রিতে পালিয়েছিল। তো সেই ক্ষেত্রে ইন্টারপোল কিন্তু কাজে আসে। এবার এইখানে যেটা সমস্যা হচ্ছিল, যে এইখানে অনেক মাঝখানে অনেকগুলো ডিভাইড চলে আসছিল, মানে ধরো লেট সাপোজ এখানে ইন্টারপোল রয়েছে আর এখানে ধরো ইন্ডিয়ান গভর্নমেন্ট রয়েছে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইছে যে সেই যে ক্রিমিনাল তাকে ইন্ডিয়া আনতে, যাতে এইখানে তাকে সাজা দেওয়া যায়। তো সেক্ষেত্রে ইন্টারপোল থেকে কিছু একটা স্যাংশন হবে, সেখান থেকে কিছু একটা হবে, সেখান থেকে এরকম হতে হতে অনেকগুলো ব্রিজ হয়ে যায়। এই পুরো মাঝখানের ব্যবস্থাটাকে চেঞ্জ করবে হচ্ছে আমাদের এই ভারত পোল, এই পোর্টালটা। ঠিক আছে? তো এই পোর্টাল এটা কেন করা হচ্ছে সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন নম্বর 21। When is the National Bird Day? When is the National Bird Day observed annually? ন্যাশনাল বার্ড ডে কবে অবজার্ভ করা হয়? দেখো, এখানে অপশনস রয়েছে 4 জানুয়ারি, 5 জানুয়ারি, 7 জানুয়ারি, না 6 জানুয়ারি। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 5 জানুয়ারি। ঠিক আছে? এবার এই যে ন্যাশনাল বার্ড ডে যেটা, এই ন্যাশনাল বার্ড ডে 2025-এর যে থিমটা সেটা হচ্ছে, দেখো, সেলিব্রেটিং এভিয়ান ডাইভার্সিটি, প্রোটেক্টিং আওয়ার ফেদার্ড ফ্রেন্ডস। এটা হচ্ছে 2025 সালের ন্যাশনাল বার্ড ডে থিম। ঠিক আছে? চলো, এবার এখানে যেটা রেখেছি একটা কমপ্লিট লিস্ট, সেটা হচ্ছে জানুয়ারি যতগুলো ইম্পর্টেন্ট ডেইজ হয়, এখানে সব কটা রয়েছে। তোমরা এখান থেকে নিজেদের প্রেফারেন্স অনুযায়ী কিছু বাদ দিতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব অল্প অল্প করে হলেও প্রত্যেকটা ডেজ তোমরা মুখস্থ রাখো। বিকজ দেখো, প্রত্যেকটা মাসে কিন্তু এতগুলো ডে হবে না, কিছু মাসে এর চেয়ে বেশিও হয়ে যেতে পারে, কিছু মাসে এর চেয়ে কমও হতে পারে। ঠিক আছে? তো আমি সাজেস্ট করব অল্প অল্প করে পাঁচটা পাঁচটা অথবা চারটে চারটে করে এরকম করে করে পুরোটা মুখস্থ রাখো। প্রতিদিন যদি একবার দুবার করে রিভিশন দিতে থাকো, তাহলে এগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তো কিছু কিছু আমি এখান থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দেখাচ্ছি, দেখো। ফার্স্টে তো আমাদের ওয়ার্ল্ড ব্রেইল ডে, 4 জানুয়ারি। তারপরে ধরো ন্যাশনাল বার্ড ডে যেটা বললাম, 5 জানুয়ারি। তারপরে দেখো এখানে হচ্ছে আর্থ রোটেশন ডে, 8 জানুয়ারি। তারপরে দেখো এনআরআই ডে, যেটা একটু আগে ডিসকাস করলাম, 9 জানুয়ারি। তারপরে দেখো ওয়ার্ল্ড হিন্দি ডে। তারপরে ধরো ন্যাশনাল ইউথ ডে। তারপরে ধরো 11 জানুয়ারি ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে। তারপরে ধরো এইদিকে আর্মি ডে, খুব ইম্পর্টেন্ট। তারপরে ধরো স্টার্ট আপ ডে, এইটা রিসেন্টলি খুব ইম্পর্টেন্ট, ন্যাশনাল স্টার্ট আপ ডে। তারপরে দেখো এখানে কিছু স্টেট ফাউন্ডেশন ডে রয়েছে, যেমন ত্রিপুরা, মণিপুর, মেঘালয়া। তারপরে দেখো 23 জানুয়ারি, এটা বলতে হবে না আলাদা করে, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। তারপরে ধরো ভোটার্স ডে। তারপরে ধরো ট্যুরিজম ডে, রিপাবলিক ডে। তারপরে এখানে আছে আর মার্টায়ার্স ডে বা শহীদ দিবস। তো এই কটা মোস্ট এক্সাম্পল। তো আমি আরো একবার বলছি যে প্রত্যেকটা যে কটা আছে, প্রতিটা কিন্তু মুখস্থ রাখার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 22। বলছে, হুইচ ব্যাংক হ্যাজ লঞ্চড দ্য হর ঘর লাখপতি স্কিম? তো কোন ব্যাংক এই স্কিমটা লঞ্চ করেছে, হর ঘর লাখপতি? তো এখানে দেখো অপশনস, দেখো আইসিআইসিআই ব্যাংক, এসবিআই ব্যাংক, আইডিএফসি ব্যাংক, নাকি এইচডিএফসি ব্যাংক। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, দেখো, এসবিআই। এবার হর ঘর লাখপতি, এই যে স্কিমটা, এটা সম্বন্ধে জেনে নি। দেখো, প্রথমত এটা এসবিআই লঞ্চ করেছে। এটাতে কি হবে? বলছে এটাতে কাস্টমাররা, যেখানে এসবিআই যত কাস্টমার রয়েছে, তারা একটা স্মল অ্যামাউন্ট ডিপোজিট করবে, যেটার ফলে তারা প্রতি মাসে এই স্মল অ্যামাউন্টটা ডিপোজিট করতে থাকবে, এবং
সেটা একটা সময়ের পরে গিয়ে তারা একটা লামসাম অ্যামাউন্ট কিন্তু তারা পেয়ে যাবে, ঠিক আছে, উইথ এ ইন্টারেস্ট, কিছু একটা ইন্টারেস্ট দিয়ে এন্ড অফ দ্য টেনিওর। এবার এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট কত লাগবে, মানে কত টাকা মিনিমাম দিতে লাগবে এখানে? তো 100 টাকা পার মান্থ, এটা হচ্ছে সব থেকে মিনিমাম, ঠিক আছে। দ্য টেনিওর অফ দ্য প্ল্যান রেঞ্জেস ফ্রম 3 to 10 ইয়ার্স, ঠিক আছে, মানে 3 থেকে 10 বছরের মধ্যে কিন্তু এই স্কিমটা তোমাকে চালাতে হবে। মানে তুমি মনে করো আজকে থেকে এই স্কিমটা, মানে এই স্কিমে টাকা লাগাতে থাকলে, তো এখান থেকে তুমি কিন্তু তোমাকে টানা কিন্তু 3 বছর ধরে মিনিমাম, এটা কিন্তু মিনিমাম তোমাকে 3 বছর ধরে চালাতে হবে। যদি তুমি মিনিমাম অ্যামাউন্টও ধরো, তো 100 টাকা 100 টাকা দিয়ে তোমাকে 3 বছর চালাতে হবে। এবার এই রেঞ্জটা 3 বছর থেকে 10 বছরের মধ্যে, এই রেঞ্জটা, ঠিক আছে। তো এইখানে কি হবে, বলছে তারা এই 3 থেকে 10 বছর যখন এটা টানা করতে থাকবে, সেক্ষেত্রে তাদের কারেন্টলি অ্যারাউন্ড এটা হচ্ছে 6 to 7%, এটা হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট হয়, মানে সরি ইনভেস্টমেন্ট বলছি, এটা হচ্ছে তোমার পার্সেন্টেজ হয়, ঠিক আছে। তো ফর অ্যান এক্সাম্পল, ধরো কেউ 5,000 টাকা এভরি মান্থ রাখলো এবং সেটা 10 বছরের জন্য রাখলো, তাহলে কিন্তু সে প্রায় 8 লাখ টাকা পর্যন্ত কিন্তু সে পেতে পারে এই স্কিমের, মানে এই স্কিমের ইয়েতে, ঠিক আছে, হাড় ঘাড় লাখপাতি এই স্কিমের জন্য সে কিন্তু যদি 10 বছর ধরে 5,000 টাকা প্রতি মাসে রাখে, তাহলে কিন্তু 10 বছরের পরে গিয়ে 8 লাখ টাকা সে কিন্তু তুলতে পারবে বা উইথড্রল করতে পারবে। আশা করি এটা বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন নাম্বার 23। পঞ্চায়েত সে পার্লামেন্ট পঞ্চায়েত সে পার্লামেন্ট 2.0 প্রোগ্রাম হ্যাজ বিন লঞ্চড বাই, এই প্রোগ্রামটা কে লঞ্চ করেছেন? নিতিন গডকরি, অমিত শাহ, ওম বিড়লা, নাকি নরেন্দ্র মোদী? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ওম বিড়লা। কমেন্ট করে জানাও ওম বিড়লা কোন পদে রয়েছেন, ঠিক আছে। এবার এই যে পঞ্চায়েত সে পার্লামেন্ট তক, এই স্কিমটা বাই সরি এই এই যে কি বলে এটাকে, প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা সম্বন্ধে আমরা জেনে নিই। দেখো এইটা অর্গানাইজ করেছে, ইট ইজ অর্গানাইজড বাই ন্যাশনাল কমিশন ফর ওমেন ইন এ কোলাবোরেশন উইথ লোকসভা সেক্রেটারিয়েট অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। তো এইটা অর্গানাইজ করেছে ন্যাশনাল কমিশন অফ ওমেন। তারা কার সাথে কোলাবোরেশন করে, সেটা হচ্ছে লোকসভা সেক্রেটারিয়েট এবং মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। এই প্রোগ্রামটা কোন, মানে কোন স্পেসিফিক দিনকে উদযাপন করে অথবা কোন স্পেসিফিক দিনকে মাথায় রেখে করা হয়েছে, সেটা হচ্ছে এই যে 150তম অ্যানিভার্সারি অফ ভগবান বিরসা মুন্ডা, ঠিক আছে। তোমরা সবাই জানো সাঁওতালদের ভগবান মনে করা হয় তাকে। তো বিরসা মুন্ডাকে, ভগবান বিরসা মুন্ডাকে সম্মান জ্ঞাপন করে এইটা কিন্তু করা হয়েছে। তো এটাতে কি হবে, ইট উইল ব্রিং টুগেদার 502 ইলেক্টেড ওম্যান রিপ্রেজেন্টেটিভস ফ্রম শিডিউলড ট্রাইবস অ্যাক্রস 22 স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে। এটা হচ্ছে 502 জন উমেন রিপ্রেজেন্টেটিভদের জন্য করা হয়েছে এটা, ঠিক আছে। ইটস প্রাইমারি ফোকাস টু এম্পাওয়ার দিজ ওমেন, মানে এই যে 502 জন ওমেনকে এম্পাওয়ার করা ফ্রম পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস বাই এনহ্যান্সিং দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ কনস্টিটিউশনাল প্রভিশনস, পার্লামেন্টারি প্রসিডিওর্স অ্যান্ড গভর্নেন্স। তো এই যে ফ্যাক্টগুলো, অর্থাৎ পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন, কনস্টিটিউশনাল প্রভিশনস, পার্লামেন্টারি প্রসিডিওর্স অ্যান্ড গভর্নেন্স, এই এই জিনিসগুলোতে 502 জন এই মহিলাদেরকে এম্পাওয়ার করার জন্য কিন্তু এই পঞ্চায়েত সে পার্লামেন্ট 2.0 এই প্রোগ্রামটা কিন্তু লঞ্চ করা হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন নাম্বার 24। হোয়াট ইজ দ্য টেনিওর অফ ভি নারায়ণন অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন? তোমরা প্রত্যেকেই জানো যে ইসরো, আমাদের যে গর্বের ইসরো রয়েছে, ইসরোর কিন্তু চেয়ারম্যান বদল হয়েছে। এটা কিন্তু একটা রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টের মধ্যেও পড়ছে, অ্যাজ ওয়েল অ্যাজ রিজাইনের মধ্যেও পড়ছে। মানে রিজাইন বলাটা ভুল, তার টেনিওর যার শেষ হয়ে গেছে, অর্থাৎ আমাদের প্রিভিয়াস যে ইসরোর চেয়ারম্যান, অর্থাৎ এস সোমনাথ, তো তাকে কিন্তু সাকসিড করেছেন এই ভি নারায়ণন, ঠিক আছে। তো ইনি কিন্তু বর্তমানে ইসরোর চেয়ারম্যান। তো তার টেনিওর কত বছরের জন্য, ঠিক আছে, 2 বছর, 4 বছর, 3 বছর, নাকি 5 বছর? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো
বছরের জন্য, মানে তিনি আগামী 2 বছরের জন্য ইসরোর চেয়ারম্যান পদে থাকবেন। ইসরো সম্বন্ধে আমরা ছোট কিছু দেখে নিই। দেখো, ইসরো ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, এটা ডিপার্টমেন্ট অফ স্পেস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? বেঙ্গালুরু, কর্ণাটকার মধ্যে রয়েছে। It was established by Jawaharlal Nehru in 1962 under the under the Department of Atomic Energy DAE। ঠিক আছে, আচ্ছা, eminent scientist Dr. Vikram Sarabhai had a big role in this department। ঠিক আছে, আচ্ছা, the INCOSPAR became ISRO in 1969। ঠিক আছে, এই ইসরোর আগের নাম কিন্তু ছিল ইনকোস্পার। ঠিক আছে, তোমরা এই সেশন শুরুর আগেই আরে একটা দেখেছিলে এরকম যে পূর্ব নাম জিজ্ঞাসা করা ছিল, সেটা কোনটা ছিল? সেটা ছিল আইসিএমআর। ঠিক আছে, তেমনই কিন্তু এইখানে এলো কিন্তু ইসরো। তো এইগুলো কিন্তু জিজ্ঞাসা করে যে ইসরোর আগের নাম বা ইসরোর পূর্ব নাম কি ছিল? ইনকোস্পার। ঠিক আছে, যেটা 1969-এ কিন্তু ইসরো করা হলো। আচ্ছা, 1969-এ আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিন্তু আরো একটা জিনিস হয়েছিল, সেটা কি তোমরা বলতে পারবে? 1969-এ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কি হয়েছিল? লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু অবলুপ্ত হয়েছিল 1969। ঠিক আছে, এর আগে কিন্তু আমাদের বাই ক্যামেরাল লেজিসলেচার ছিল, অর্থাৎ আমাদের কিন্তু বিধানসভাও ছিল এবং বিধান পরিষদও ছিল। 1969 কিন্তু এই বিধান পরিষদটা বাদ হয়ে যায়। তখন থেকে আমরা কিন্তু এখনো ইউনিক্যামেরালই রয়েছি, অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ফ্যাক্ট, সেটা হচ্ছে ইসরোর বর্তমান চেয়ারম্যান ভি নারায়ণন। হলো। এবার নেক্সট কোশ্চেন দেখো, দ্য ইন্ডাস ফুড 2025 এক্সিবিশন ওয়াজ ইনঅগুরেটেড বাই হুইচ ইউনিয়ন মিনিস্টার অন 8 জানুয়ারি 2025। তো ইন্ডাস ফুড 2025 এক্সিবিশন, এই যে এক্সিবিশনটা, এটা কে ইনঅগুরেট করেছে? তো দেখো অপশনস, এস জয়শঙ্কর, রিসেন্টলি তার বার্থডে গেল। ঠিক আছে, আচ্ছা, নির্মলা সীতারামন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, না চিরাগ পাসওয়ান? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে, দেখো চিরাগ পাসওয়ান। ঠিক আছে, কমেন্ট করে জানাবে চিরাগ পাসওয়ান কোন মিনিস্ট্রি হোল্ড করেন। আচ্ছা, দেখো এই এই যে ইন্দাস ফুড 2025, এইটা সম্বন্ধে কিছু জেনে নিই। দেখো, এখানে এক্সিবিটার্স এসছিলেন প্রায় 2300, 30+ কান্ট্রি থেকে এসেছিলেন তারা। বায়ার্স মানে যারা কিনেছেন বা কিছু এখান থেকে, সেরকম হচ্ছে প্রায় 7500 বায়ার্স ফ্রম ওভার দ্য 100 কান্ট্রিজ। ঠিক আছে, মানে এটাকে সেপারেট করছে কিন্তু। আচ্ছা, ইন্ডিয়ান ট্রেড ভিজিটার্স 15,000 ট্রেড ভিজিটার্স কিন্তু ইন্ডিয়ান ট্রেড ভিজিটার্স ছিলেন। ইভেন্ট 8ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি একটা ইভেন্ট হয়েছিল, এবং তারপরে আরেকটা ইভেন্ট হয়েছিল 9 থেকে 11th জানুয়ারি। আচ্ছা, লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে ইন্ডিয়া এক্সপো মার্ট, গ্রেটার নয়ডাতে, আর যশোভূমি নিউ দিল্লিতে। এই দুটো জায়গায় হয়েছিল। ফোকাস এরিয়া কি ছিল? ফুড অ্যান্ড বেভারেজেস, ফুড প্রসেসিং, প্যাকেজিং, এগ্রিটেক অ্যান্ড হসপিটালিটি টেকনোলজি। কি প্রভিশনস কি ছিল? মানে এটা, সরি, কি সেশনস কি ছিল? টু মেগা সামিট, দুটো বড় সামিট হয়েছিল অন ফুড ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এগ্রিটেক। ঠিক আছে, আর কে এটাকে ইনঅগুরেট করেছে? ইউনিয়ন মিনিস্টার চিরাগ পাসওয়ান। কমেন্ট করে জানাবে তিনি কোন মিনিস্ট্রি হোল্ড করেন। 26তম প্রশ্ন দেখো, হোয়েন ইজ আর্থস রোটেশন ডে অবজার্ভড অ্যানুয়ালি? কিছুক্ষণ আগে একটা লিস্ট কিন্তু আমি পড়িয়েছি, সেখানে কিন্তু এটা ছিল। তো দেখো এখানে অপশনস, 4th জানুয়ারি, 8th জানুয়ারি, 7th জানুয়ারি, নাকি 6th জানুয়ারি? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো 8th জানুয়ারি। তো এখানে আমরা আর্থ সম্বন্ধে কিছু জেনে নিই। দেখো, এইটা যদি আমরা যদি একটা আর্থকে যদি আমরা এরকম গোল ভাবি একটা, তো সেখান থেকে মনে করো আমি এখান থেকে একটা এরকম টুকরো যদি একটা কেটে নিই, সেইটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, তো দেখো এইরকম যদি একটা টুকরো কেটে নিই, তো আমরা আর্থকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এই যে উপরের পোর্শনটুকু, উপরের পোর্শনটুকু, এইটাকে বলা হবে হচ্ছে ক্রাস্ট। ঠিক আছে, এটাকে বলা হয় ক্রাস্ট। তারপরে সেখান থেকে এতটা পর্যন্ত এটাকে বলা হয় হচ্ছে ম্যান্টাল। ঠিক আছে, আর একদম নিচে যেটা, সেটা হচ্ছে কোর, এটাকে বলা হয় কোর এরিয়া। ঠিক আছে, তো এইখানে লেন্থ দেওয়া রয়েছে, দেখো ক্রাস্ট মেন্টাল কোরের লেন্থ দেওয়া রয়েছে। প্রথম উপর থেকে একদম 2900 কিলোমিটার পর্যন্ত ক্রাস্ট, বা 100 কিলোমিটার এখানে বলতে পারো। দেন হচ্ছে এইখানে এই পুরো লেন্থ গুলো না এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে,
এখান থেকে তুমি 3D টাইপের পিকচারটা দেখতে পাচ্ছ, যেখান থেকে আমি এরকম ভাবে পোর্শনটুকু কেটে নিয়েছি, সেটা এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 27 নম্বর প্রশ্ন। বাহাদুর সিং সাগো, বাহাদুর সিং সাগো হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ হুইচ স্পোর্টস বডি অফ ইন্ডিয়া। এটাও কিন্তু অ্যাপয়েন্টমেন্টেরই প্রশ্ন। ঠিক আছে, তো কোন স্পোর্টস বডি, ইন্ডিয়ার কোন স্পোর্টস বডি তিনি হচ্ছেন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন? দেখো অপশনস রয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া, টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, নাকি হকি ইন্ডিয়া। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অ্যাথলেটিক্স ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, সরি অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া। তো এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে এএফআই, এই যে এএফআই। ঠিক আছে, ফাউন্ড কবে হয়েছে? 1946 সালে। আচ্ছা, এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। প্রেসিডেন্ট যেটা বললাম বাহাদুর সিং সাগো, ভাইস প্রেসিডেন্ট রয়েছেন অঞ্জু ববি জর্জ, প্রেসিডেন্ট মানে সরি সেক্রেটারি দেখো সন্দীপ মেহতা, আর কারা কোচ রয়েছেন এখানে? জেমস হিলার, সার্গে ম্যাকারোভ, জেসন ডসন, আর নাকি আর হচ্ছে জেরি লি হোলনেস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 28 নম্বর প্রশ্ন। ইন দ্য ক্যাশলেস ট্রিটমেন্ট স্কিম অ্যানাউন্সড বাই নীতিন গডকরি, মেডিকেল এক্সপেন্সেস ফর আপ টু 7 days or a maximum of dash will covered। এটা হচ্ছে ক্যাশলেস ট্রিটমেন্ট, এটা একটা স্কিম, ক্যাশলেস ট্রিটমেন্ট স্কিম, যেটা নীতিন গডকরি ইনগুরেট করেছেন বা অ্যানাউন্স করেছেন, সেটার সেটার অ্যামাউন্টটা কত, ম্যাক্সিমাম অ্যামাউন্টটা কত, সেটা জিজ্ঞাসা করেছে। অপশনস দেখো 2.5 লাখ, 1 লাখ, 3 লাখ, নাকি 1.5 লাখ। এটা রাইট অ্যান্সার হবে 1.5 লাখ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন। হুইচ মেডেল হ্যাজ বিন ওন বাই কিরণ যাদব ইন দ্য 10 মিটার এয়ার রাইফেল ইভেন্ট অ্যাট দ্য লক্ষ্য কাপ রিসেন্টলি। তো লক্ষ্য কাপ একটা হয়েছিল, যেটা হচ্ছে এয়ার রাইফেল শুটিং এর উপরে। তো সেখানে কিরণ যাদব 10 মিটার এয়ার রাইফেল যে ইভেন্টটা হয়েছিল, সেখানে কোন মেডেলটা পেয়েছিল? এখানে অপশনস রয়েছে তোমাদের সামনে, গোল্ড, সিলভার, ব্রঞ্জ, নাকি কোনোটাই নয়। রাইট অ্যান্সার হবে কিন্তু গোল্ড মেডেল, এটা হচ্ছে কিরণ যাদব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 30 নম্বর প্রশ্ন। হু ইনগুরেটেড দ্য গান্ধী দর্শন আর্ট গ্যালারি নিয়ার রাজঘাট ইন দিল্লি? কে এই গান্ধী দর্শন আর্ট গ্যালারি, যেটা রাজঘাটে রয়েছে, নিয়ার রাজঘাট, এটা ইনগুরেট করেছে কে? নীতিন গডকরি, অমিত শাহ, ওম বিড়লা, নাকি নরেন্দ্র মোদী। রাইট অ্যান্সার হবে দেখো ওম বিড়লা। ঠিক আছে, এটা হচ্ছে গান্ধী দর্শন আর্ট গ্যালারি। ঠিক আছে, ইনগুরেটেড বাই শ্রী ওম বিড়লা। এখানে এই আর্ট গ্যালারি সম্বন্ধে কিছু বলেছেন, সেটা হচ্ছে এই আর্ট গ্যালারিটা ইনহ্যান্স নলেজ অফ টুডেজ ইউথ অ্যাবাউট গান্ধিয়ান প্রিন্সিপালস। আমাদের যে গান্ধিয়ান যে প্রিন্সিপালস রয়েছে, মহাত্মা গান্ধী যে প্রিন্সিপালস গুলো রয়েছে, সেগুলো সম্বন্ধে এই আর্ট গ্যালারি আমাদেরকে জানাবে। ঠিক আছে, আহ, সেখানে জানানো হবে যে মহাত্মা গান্ধী কিভাবে ফ্রিডম স্ট্রাগলের জন্য স্যাক্রিফাইস করেছিলেন, তো এইগুলো সম্বন্ধে এখানে দেওয়া হবে। ভাইস চেয়ারম্যান অফ গান্ধী স্মৃতি অ্যান্ড দর্শন স্মৃতি বিজয় গোয়েল অলসো অ্যাটেন্ডেড দিস ইভেন্ট। ঠিক আছে, আচ্ছা এই ইভেন্টটা কিন্তু অর্গানাইজ করেছে দ্য মিনিস্ট্রি অফ কালচার, ললিত কলা একাডেমি, এবং সেটা হচ্ছে গান্ধী স্মৃতি অ্যান্ড দর্শন সমিতি। এনারা কিন্তু মিলে এটাকে কিন্তু ইনগুরেট করা হয়েছে বা এটাকে অর্গানাইজ করা হয়েছে। 31 নম্বর প্রশ্ন দেখো। হুইচ মিনিস্ট্রি লঞ্চড দ্য ক্যাশলেস ট্রিটমেন্ট স্কিম? স্কিমস রিলেটেড প্রশ্ন কত আসছে সেটা কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, আমাকে আলাদা করে বলতে হবে না। তো ক্যাশলেস ট্রিটমেন্ট স্কিম ফর রোড অ্যাক্সিডেন্ট ভিকটিমস, এইটা কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে? মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, নাকি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। এটা কিন্তু ইজিলি গেস করা যেত। ঠিক আছে, দেখো সুপ্রিম কোর্ট emphasize the need for periodic review of legislations to assess their effectiveness and relevance in contemporary society। ঠিক আছে, the initiative aligns with the principles of good governance, accountability and continuous legal reform।
নেক্সট কোশ্চেন দেখো 32 নম্বর প্রশ্ন, হুইচ কান্ট্রি হ্যাজ অফিসিয়ালি জয়েন্ট দ্য ব্রিক্স, ঠিক আছে, অ্যাজ এ ফুল মেম্বার ইন জানুয়ারি 2025? কোন কান্ট্রি রিসেন্টলি ব্রিক্সে জয়েন করেছে? সিঙ্গাপুর, মরিশাস, ইন্দোনেশিয়া না মালয়েশিয়া? রাইট অ্যান্সার হবে দেখো ইন্দোনেশিয়া। ব্রিক্সের লোগো এটা। এখানে ব্রিক্স সম্বন্ধে কিছু জেনে নিই। দেখো, ফর্ম কবে হয়েছিল? 16ই জুন 2009 ফর্ম হয়েছিল। কোথায় ফাউন্ড হয়েছিল? এটা হচ্ছে রাশিয়াতে ফাউন্ড হয়েছিল, ঠিক আছে, যেখানেই হচ্ছে ফার্স্ট ব্রিক সামিট হয়েছিল। আচ্ছা, এটার পারপাস পলিটিক্যাল ইকোনমিক্যাল, ঠিক আছে। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেটা হচ্ছে মেম্বার্স কারা কারা আছে। ব্রাজিল, রাশিয়া, আমাদের ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ইজিপ্ট, ইথিওপিয়া, রিসেন্টলি জয়েন করেছে ইন্দোনেশিয়া, ইরান আর ইউএই। আচ্ছা, এটা কিন্তু আগে বলা হতো ব্রিক। আমরা এরকম কিন্তু এটা নিয়ে কিন্তু আমরা তিনটে এরকম পেলাম। ফার্স্টে হচ্ছে আইসিএমআর পেয়েছিলাম, দেন আমরা কি পেলাম, দেন আমরা পেলাম ইসরো, আর এখন পাচ্ছি হচ্ছে ব্রিক্স। যেটা কিন্তু পরীক্ষায় আসে যে এদের পূর্ব নাম কি ছিল, বারবার করে বলছি, এগুলো কিন্তু মনে রেখে দেবে। নেক্সট কোশ্চেন দেখো 33 নম্বর প্রশ্ন, হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফানস? এই ডেটা কবে সেলিব্রেট করা হয়েছে? জানুয়ারি 5, জানুয়ারি 6, জানুয়ারি 7 না জানুয়ারি 8? এটা হচ্ছে জানুয়ারি 6। এইবার এখানে একটা ইম্পর্টেন্ট ইনফো দেখো, দ্য থিম অফ দ্য থিম ফর 2025 হ্যাজ নট বিন ইয়েট অ্যানাউন্সড। 2025-এর থিমটা এখনো অ্যানাউন্স হয়নি, কিন্তু লাস্ট ইয়ারের যে থিমটা সেটা আমরা জেনে নেব। সেটা হচ্ছে অরফ্যান লাইভস ম্যাটার। এটা হচ্ছে আগের বছর অর্থাৎ 2024-এর থিম কিন্তু এটা। নেক্সট কোশ্চেন 34 নম্বর প্রশ্ন, মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা, মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা ওয়াজ লঞ্চড বাই হুইচ স্টেট গভর্নমেন্ট? এই যে স্কিমটা লঞ্চ হয়েছে মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা, এটা কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে? ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার নাকি গুজরাট? রাইট অ্যান্সার হবে দেখো ঝাড়খণ্ড। এবার ঝাড়খণ্ড আমাদের ভারতের এখানে অবস্থিত। আবার একটা ম্যাপ আমি এখানে রেখেছি। এবার ঝাড়খণ্ড সম্বন্ধে কিছু জেনে নিই। দেখো, আমরা সবাই জানি যে ঝাড়খণ্ড একটা সময় বিহারের পার্ট ছিল, সেখান থেকে বাইফারকেট হলো অর্থাৎ ভেঙে গেল, ভেঙে গিয়ে একটা নতুন স্টেট ফর্ম হলো, সেটা হচ্ছে 15ই নভেম্বর 2000 সালে নতুন স্টেট ফর্ম হলো। এই 15ই নভেম্বর, এই 15ই নভেম্বর কিন্তু একজন বিখ্যাত মানুষের কিন্তু জন্মদিন, অর্থাৎ আহ, খুবই বিখ্যাত একজন মানুষের জন্মদিন, যার নাম, যার কথা কিন্তু একটু আগেই বলে আসলাম, সে হচ্ছেন ভগবান বিরসা মুন্ডা। ঠিক আছে, ভগবান বিরসা মুন্ডার জন্মদিন কিন্তু 15ই নভেম্বর। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। ওই জন্য এটাকে কিন্তু ট্রাইবাল ডে হিসেবেও কিন্তু সেলিব্রেট করা হয়, ট্রাইবাল ডে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে ফরমেশন হলো 15ই নভেম্বর 2000 সালে। ঝাড়খণ্ডের ক্যাপিটাল, ঝাড়খণ্ডের ক্যাপিটাল হচ্ছে রাঁচি। তো দেখো এখানে লার্জেস্ট সিটি যেটা রয়েছে, লার্জেস্ট সিটি রয়েছে আমাদের জামশেদপুর। আচ্ছা, এখানে ডিস্ট্রিক্ট দেখো, যেহেতু আমাদের পার্শ্ববর্তী একটা রাজ্য, সেই জন্য আমরা এখানে ডিস্ট্রিক্টও আমরা এখানে পড়ে নেব। সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট টোটাল রয়েছে 24টা। ঠিক আছে, 24টা টোটাল ডিস্ট্রিক্ট রয়েছে। আর মোস্ট অফ দা মানে সবচেয়ে বেশি ডিস্ট্রিক্ট কার রয়েছে, সেটা হচ্ছে কিন্তু ইউপি, আর এখানে কিন্তু 24টা। আচ্ছা, এখানে গভর্নর দেখো সন্তোষ গাঙ্গোয়ার, আর চিফ মিনিস্টার হচ্ছে হেমন্ত সোরেন। ঠিক আছে, তো এটা গেল ঝাড়খণ্ড সম্বন্ধে কিছু ইনফো। নেক্সট কোশ্চেন 35 নম্বর প্রশ্ন দেখো, ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল 2025, ফেস্টিভ্যালস, ইভেন্টস, থিমস, ডেজ অ্যান্ড থিমস, মোস্ট ইম্পর্টেন্ট, এবং অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট এবং অ্যাওয়ার্ড, মোস্ট ইম্পর্টেন্ট টপিক কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, বারবার করে বলছি। তো ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল 2025 কোন স্টেট সেলিব্রেট করেছে? ওড়িশা, তামিলনাড়ু, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল সম্বন্ধে জেনে নিই। An annual event celebrating the arrival of migratory birds. Migratory birds কাদের বলা হয়? যারা অন্য দেশ থেকে উড়ে এসে আমাদের দেশে আসে, মানে অন্য দেশ বা অন্য জায়গা থেকে উড়ে এসে আমাদের দেশে আসে, তাদেরকে মাইগ্রেটরি বার্ডস বলা হয়। একটা পার্টিকুলার সিজনে আসে এবং সেই সিজনটা চলে গেলে তারা আবার প্রত্যাবর্তন করে সেই আগের দেশে। ঠিক আছে, তো তাদের জন্য এটা ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যালটা করা হয়। এটা বেসিক্যালি কোথায় হয়? পুলিকাট লেক অ্যান্ড নেলাবাট্টু বার্ড স্যাংচুয়ারিতে কিন্তু এটা ফেস্টিভ্যালটা হয়। ঠিক আছে। আচ্ছা,
ফিচার্স কিরকম, এখানে বার্ড ওয়াচিং ট্যুর হয়, বিভিন্ন পাখি দেখার জন্য এখানে ট্যুর হয়। তারপরে ইকো ফ্রেন্ডলি বায়োডাইভার্সিটি সেশন হয়। আচ্ছা, কালচারাল প্রোগ্রাম কিছু হয়, লোকাল আর্টের উপরে কিছু স্টলস থাকে। আর কোলাবোরেশন করা হয় হচ্ছে বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সাথে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন নাম্বার 36, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড হিন্দি ডে 2025? তো ওয়ার্ল্ড হিন্দি ডের থিম কি ছিল? এখানে তোমাদের সামনে অপশনস গুলো রয়েছে, অপশনস গুলো দেখে নেবে। তো এখানে ওয়ার্ল্ড হিন্দি ডে 2025-এর থিম হচ্ছে এ গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। খুব ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড থিমস। ঠিক আছে, আর ওয়ার্ল্ড হিন্দি ডে কবে পালন করা হয়? 10ই জানুয়ারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন নাম্বার 37, হুইচ ইনস্টিটিউশন হ্যাজ ডেভেলপড অ্যানিমিয়া ফোন টেকনোলজি টু অ্যাক্সেস আয়রন ডেফিসিয়েন্সি? তো কোন ইনস্টিটিউশন অ্যানিমিয়া ফোন টেকনোলজি এটা ডেভেলপ করেছে? তো দেখো, এখানে আমাদের অপশনস রয়েছে। ঠিক আছে, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কর্নেল ইউনিভার্সিটি, ইউনাইটেড স্টেটস। এই ইউনাইটেড স্টেটস কিন্তু এই অ্যানিমিয়া ফোন টেকনোলজি কিন্তু ডেভেলপ করেছে। তো এটা কিভাবে কাজ করে? তো দেখো, এইটা একটা স্মল ফিঙ্গার স্টিক থাকে একটা, যেটা দরকার হয়। এ ড্রপ অফ ব্লাড, এক ফোঁটা রক্ত দরকার হয় এখানে, এজ এ টেস্ট স্ট্রিপের মধ্যে একটা দরকার হয়। এবং সেখান থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে ওই যে ডিভাইসটা, সেই ডিভাইসের মধ্যে যদি ওই স্ট্রিপটা ঢুকিয়ে দেওয়া হয়, তো ইনস্ট্যান্টলি সেটা আমাদের ভায়া মোবাইল ফোন অথবা ওয়্যারলেস ট্যাবলেট অথবা কম্পিউটারে আমাদের সম্পূর্ণ ইনফরমেশন, মানে আমাদের যে অ্যানিমিয়া সম্বন্ধিত বা এরকম কিছু ক্লিনিক্যাল ডেটাবেস কিন্তু তারা দিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা, এই আয়রন ডেফিসিয়েন্সি কিন্তু এইটা একটা ইনফো দেখো, আয়রন ডেফিসিয়েন্সি ইজ এ লিডিং কজ অফ অ্যানিমিয়া। মানে আয়রন ডেফিসিয়েন্সি যার থাকবে তার কিন্তু অ্যানিমিয়া হওয়ার চান্স থাকে। ঠিক আছে, যেটা অ্যাফেক্ট করে দেখো 50% টু 70% অফ দ্য প্রেগনেন্ট ওম্যান ইন ইন্ডিয়া। ঠিক আছে, অর্থাৎ যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাহলে ইমিডিয়েটলি সেটা কিন্তু রিকভার করা প্রয়োজন, না হলে কিন্তু নেক্সট স্টেজে কিন্তু হতে পারে অ্যানিমিয়া। ঠিক আছে, তো বি কেয়ারফুল। নেক্সট কোশ্চেন দেখো, 38 নম্বর প্রশ্ন, জোসেফ আউন হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? জোসেফ আউন কোন কান্ট্রির প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে? লেবানন, ওমান, লেবানন, কাটার নাকি ইয়েমেন? তো দেখো, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো লেবানন। এবার লেবানন কান্ট্রিটা আমাদের ওয়ার্ল্ডের এই পজিশনে রয়েছে। এটা তো যেহেতু ম্যাপ দেখাচ্ছি, তো এটা এইভাবে দেখাচ্ছি যে ওয়ার্ল্ডের এইখানে রয়েছে কিন্তু আমাদের লেবানন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড পার্থ যোজনা? অর্থাৎ পুলিশ আর্মি রিক্রুটমেন্ট ট্রেনিং অ্যান্ড হিউনার। এই স্কিমটা কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে? উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ নাকি বিহার? রাইট অ্যান্সার হবে দেখো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ আমাদের ভারতের এইখানে অবস্থিত। মধ্যপ্রদেশ সম্বন্ধে কিছু জেনে নিই। দেখো, ক্যাপিটাল হচ্ছে ভোপাল, লার্জেস্ট সিটি হচ্ছে ইন্দোর, এবং ইন্দোর হচ্ছে কিন্তু সব থেকে ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইন্দোরের সাথে আরো একটা সিটিকে ক্লিনেস্ট সিটি কিন্তু ঘোষিত করা হয়েছে, সেটা কোন সিটি? কমেন্ট করে জানাবে। আচ্ছা, গভর্নমেন্ট বডি দেখো, এখানে গভর্নর রয়েছে মাঙ্গুভাই ছগনভাই প্যাটেল, চিফ মিনিস্টার রয়েছে মোহন যাদব, ডেপুটি চিফ মিনিস্টার রয়েছে জগদীশ দেওড়া, আর হচ্ছে রাজেন্দ্র শুক্লা। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 40 নম্বর প্রশ্ন, হুইচ টু বিচেস হুইচ টু বিচেস ইন কেরালা হ্যাভ রিসেন্টলি বিন অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন? এই সার্টিফিকেশনটা স্পেসিফিক্যালি দেওয়া হয় বিচেস এর জন্য, বিভিন্ন যে সমুদ্র সৈকত তাদের জন্য এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশনটা দেওয়া হয়। তো রিসেন্টলি কেরালার কোন দুটো বিচ এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে? দেখো, কোভালাম অ্যান্ড ভার্কালা, কাপ্পাড় অ্যান্ড চাল, আলাপ্পুঝা অ্যান্ড চেরাই নাকি কান্নড় অ্যান্ড কোজিকোড়? তো এইখানে আমাদের যে রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে কাপ্পাড় অ্যান্ড চাল। এটা হচ্ছে এই রিসেন্টলি এই দুটো বিচ যারা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে। ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশনটা কি জিনিস? ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড, ঠিক আছে, দ্যাট রিকগনাইজ বিচেস, মেরিনস
অ্যান্ড সাস্টেনেবল বোটিং ট্যুরিজম অপারেশন দ্যাট মিট সার্টেন স্ট্যান্ডার্ডস। কি কি স্ট্যান্ডার্ডকে মিট করতে হবে, মানে কিসের বেসিসে এই সার্টিফিকেশনটা দেওয়া হয়, সেটা হচ্ছে ওয়াটার কোয়ালিটি কেমন, আশেপাশে এনভায়রনমেন্টটা কেমন, তারপরে এনভায়রনমেন্টাল এডুকেশন কেমন থাকে সেখানে, সেফটি কি কি অবস্থা রয়েছে সেখানে, এবং অ্যাক্সেসিবিলিটি কি কি রয়েছে। তো এই কিছু কিছু কি ফ্যাক্ট গুলো থাকে যার উপর বেস করে বিচগুলোকে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, এবার আমাদের ভারতে যতগুলো বিচেস বা যতগুলো বিচ এখানে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে সেটার একটা ম্যাপ সহ একটা লিস্ট কিন্তু এখানে রাখা হয়েছে। দেখো, গোল্ডেন বিচ অফ ওড়িশা আছে, তারপরে ঋষিকোন্ডা বিচ আছে অন্ধ্রপ্রদেশের, তারপরে রাধানগর বিচ আছে আন্দামানের, ঠিক আছে, আন্দামানের রাধানগর বিচ। আচ্ছা, তারপরে ইডেন বিচ আছে পুডুচেরি, কোভালাম বিচ আছে হচ্ছে তামিলনাড়ু, আর এখানে কাপ্পাড় আছে একটা, এবং রিসেন্ট যেটা সেটা হচ্ছে কাপ্পাড় অ্যান্ড চাল। ঠিক আছে, এইটা হচ্ছে এখানে রিসেন্ট, ঠিক আছে, কাপ্পাড় এবং চাল, এটা হচ্ছে রিসেন্ট। আর বানাগ্রাম বিচ আছে লাক্ষাদ্বীপের, পাদুবিদ্রি এবং কারসাকো বিচ, এটা কর্ণাটকা, মিরামার বিচ আছে গোয়া, ভাগোভ বিচ আছে মহারাষ্ট্র, ঘোঘালা বিচ আছে হচ্ছে দিউ, আর শিবরাজপুর বিচ আছে হচ্ছে গুজরাট। তো এই সমস্ত বিচ গুলো হচ্ছে আমাদের ভারতের মধ্যে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে। আচ্ছা, এখানে আরো একটা ইনফো, সেটা হচ্ছে একটু হিস্ট্রির দিকে আমরা যদি যাই, এই যে কোজিকোড় যে এরিয়াটা কোজিকোড়, এইখানে এইটার আগের নাম কিন্তু ছিল কালিকাট, এটার আগের নাম ছিল কিন্তু কালিকাট, যেখানে 1498 সালে কিন্তু প্রথম পর্তুগিজ আগমন ঘটেছিল বাই ভাস্কো ডি গামা। ঠিক আছে, এই কালিকট বন্দরে কিন্তু তিনি এসেছিলেন, ফার্স্ট পর্তুগিজ নাবিক হিসেবে কিন্তু ভাস্কো ডি গামা 1498 সালে এই কালিকাটেই পৌঁছেছিলেন, এবং সেই কালিকাটের নাম পরবর্তীতে পাল্টে হয় হচ্ছে কোজিকোড়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, প্রশ্ন নাম্বার 41 দেখো, জন মাহামা জন মাহামা became the president of which country for the third time? তৃতীয়বারের জন্য জন মাহামা কোন দেশের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে? অপশনস দেখো, সাউথ আফ্রিকা, কেনিয়া, ঘানা নাকি ইজিপ্ট। রাইট অ্যান্সার হবে দেখো ঘানা। তো ঘানা কিন্তু আফ্রিকার মধ্যে, সরি ওয়ার্ল্ডের মধ্যে এখানে পড়ছে, এবং আফ্রিকার মধ্যে এই জায়গাতে পড়ছে কিন্তু ঘানা। ঠিক আছে, তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হচ্ছেন। 42 নম্বর প্রশ্ন দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য রেভিনিউ সেক্রেটারি অ্যান্ড ফিনান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া? তো কে রেভিনিউ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি নিযুক্ত হয়েছেন? ব্রিজেন্দ্র প্রতাপ সিং, অরুণীশ চাওলা, রাজীব কুমার নাকি তুহিন কান্ত পান্ডে? রাইট অ্যান্সার হবে দেখো তুহিন কান্ত পান্ডে। ঠিক আছে, এবার এখানে একটা ইনফো, সেটা হচ্ছে ফিনান্স কমিশন আমাদের কনস্টিটিউশনে কিন্তু আর্টিকেল নাম্বার 280-তে রয়েছে, ফিনান্স কমিশন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 43 নম্বর প্রশ্ন দেখো, ফাস্ট ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম অর্থাৎ বিইএসএস অফ ইন্ডিয়া উইল স্টার্ট ইন কিলোক্রি অফ, মানে এই কিলোক্রিটা কোথায় অবস্থিত? ইন মার্চ। ঠিক আছে, মার্চে হবে, কিন্তু এখনই সেটা অ্যানাউন্স হয়ে গেছে, সেই জন্য এটা জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ মার্চেও পড়বে। তো এই যে কিলোক্রি, এইটা কোথায় রয়েছে, এটা কোথায় অবস্থিত? সাউথ লাদাখ, সাউথ দিল্লি, সাউথ গোয়া নাকি সাউথ চণ্ডীগড়? রাইট অ্যান্সার হবে দেখো এটা সাউথ দিল্লির মধ্যে পড়ছে। ঠিক আছে, এই বিইএসএসটা, এই বিইএসএস অর্থাৎ ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, এটা কিন্তু প্রায় 20 মেগাওয়াট থেকে 40 মেগাওয়াট ব্যাটারি কিন্তু এটা সাপ্লাই দিতে পারবে। ঠিক আছে, এখানে দিল্লি রয়েছে এবং এখানে কিন্তু দিল্লি রিজিয়ন রয়েছে, মানে ধরো এটা যদি বাইফার্কেট করা হয় এইটা ধরে, তাহলে কিন্তু এখান থেকে বুঝতে পারবে যে এটা নর্থ ইস্ট হবে, এটা নর্থ ওয়েস্ট হবে, এটা সাউথ ইস্ট হবে, এটা সাউথ হবে, আর এটা হচ্ছে সাউথ সাউথ ইস্ট হতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে দিল্লি বাইফার্কেশন। 44 নম্বর প্রশ্ন দেখো, মার্টিন গাপটিল মার্টিন গাপটিল ডিক্লেয়ার্ড হিজ রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট। মার্টিন গাপটিল রিসেন্টলি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন। তিনি কোন দেশের প্লেয়ার ছিলেন, কোন দেশের ক্রিকেট প্লেয়ার ছিলেন? মার্টিন গাপটিলকে সবাই চেনো। তো অপশনস দেখো, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড নাকি ইংল্যান্ড? আমাদের রাইট অ্যান্সার হবে দেখো নিউজিল্যান্ড। ঠিক আছে,
এটা হচ্ছে মার্টিন গাপটিল, সবাই চেনো। তো এইবার এখানে দেখো একটা লিস্ট, ছোট লিস্ট, যেটা হচ্ছে 2024-এর উপরে বেস করে, মানে একদমই রিসেন্ট। 2024 মানে মনে করো না একেবারে জানুয়ারির দিকে, এটা একদম রিসেন্ট। সেটা হচ্ছে কোন কোন প্লেয়ার এবং কোন কোন ফরম্যাট থেকে তারা রিটায়ারমেন্ট নিয়েছে। ইন্টারন্যাশনাল প্লেয়ার, ক্রিকেটার্স এর কথা বলছি, ক্রিকেট কিন্তু, হ্যাঁ। দেখো প্লেয়ার্স: ডেভিড ওয়ার্নার, ফরম্যাট প্রত্যেকটা ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট নিলেন। সৌরভ তিওয়ারি, অল ফরম্যাট। বরুণ অ্যারন, অল ফরম্যাট। কলিন মুনরো, অল ফরম্যাট। দীনেশ কার্তিক, অল ফরম্যাট থেকে। কেদার যাদব, অল ফরম্যাট। মোস্ট ইম্পর্ট্যান্ট এই দুটো। বিরাট কোহলি টি-20 থেকে এবং রোহিত শর্মা টি-20 থেকে কিন্তু অবসর নিলেন। রবীন্দ্র জাদেজা টি-20। শিখর ধাওয়ান অল ফরম্যাট থেকে। মঈন আলী অল ফরম্যাট। সাকিব আল হাসান টেস্ট অ্যান্ড টি-20। ম্যাথিউ ওয়েড অল ফরম্যাট। ঋদ্ধিমান সাহা অল ফরম্যাট। টিম সাউদি টেস্ট ক্রিকেট থেকে। অ্যান্ড রবিচন্দ্রন অশ্বিন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। এবং অবশ্যই মার্টিন গাপটিল, সেটা হচ্ছে নিউজিল্যান্ডে তিনি রিটায়ারমেন্ট নিলেন। নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন নম্বর 45। দ্য রেলওয়ে বোর্ড হ্যাজ আনভেইলড এ রিডিজাইন্ড বন্দে ভারত এক্সপ্রেস ফর আপকামিং ড্যাশ রেল রুট। তো বন্দে ভারত এই এক্সপ্রেসটা কোন একটা নতুন রুট কিন্তু লঞ্চ করেছে, বা নতুন রুট আনভেইলড করেছে। তো সেটা কোন রুট? অপশনস দেখো: পাঞ্জাব হরিয়ানা রেল রুট, অযোধ্যা মথুরা রেল রুট, বারাণসী মথুরা রেল রুট, কাতরা শ্রীনগর রেল রুট। তো কোন নতুন রেল রুটটা আনভেইলড করা হয়েছে? সেটা হচ্ছে কাতরা শ্রীনগর রেল রুট, এইটা চলবে সেখানে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 46 নম্বর প্রশ্ন। হোয়ার ডিড প্রাইম মিনিস্টার লে দ্য ফাউন্ডেশন স্টোন অফ ইন্ডিয়াস ফার্স্ট গ্রিন হাইড্রোজেন হাব প্রজেক্ট? গ্রিন হাইড্রোজেন হাব প্রজেক্ট, ইন্ডিয়াস ফার্স্ট গ্রিন হাইড্রোজেন হাব প্রজেক্ট আন্ডার দ্য ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন। এটা কোথায় লঞ্চ করা হয়েছে বা কোথায় এটা হবে? অপশনস দেখো: মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ না তেলেঙ্গানা। এখানে আমাদের রাইট অ্যান্সার হবে দেখো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ আমাদের ভারতের এখানে অবস্থিত। অন্ধ্রপ্রদেশ সম্বন্ধে কিছু আমরা ইনফো জেনে নিই। ক্যাপিটাল অমরাবতী, লার্জেস্ট সিটি বিশাখাপত্তনম। আচ্ছা, ডিস্ট্রিক্ট 26টা দরকার নেই। গভর্নর দেখো সৈয়দ আব্দুল নাজির, চিফ মিনিস্টার এন চন্দ্রবাবু নাইডু, ডেপুটি চিফ মিনিস্টার কে পাওয়ান কল্যাণ। ঠিক আছে। আর চিফ সেক্রেটারি দেখো কে বিজয় নায়ার। এটা কিন্তু রিসেন্ট ইলেক্টেড চিফ সেক্রেটারি, ওই জন্য এটা ইম্পর্টেন্ট। 47 নম্বর প্রশ্ন দেখো, দ্য 1020 মেগাওয়াট hydroelectric project is being developed in which country? এটা প্রোনাউন্সিয়েশন করে নেবে। is developed in which country? ভুটান, মায়ানমার, বাংলাদেশ নাকি নেপাল? রাইট আনসার হবে দেখো ভুটান। তো এইটা কিন্তু ইট ইজ এ 1 গিগাওয়াট রান অন দ্য রিভার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেটিং ফেসিলিটি আছে এর মধ্যে, যেটা ভুটানে লঞ্চ করা হয়েছে। ইট ইজ লোকেটেড অন দ্য রাইট ব্যাঙ্ক অফ পুনাং পুনাচাংসি, এটা কিছু একটা উচ্চারণ হবে ওদের ওদের ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে। এই রিভারে, এটা ওয়েস্টার্ন ভুটানে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, ইট ইজ ফান্ডেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা 30% অ্যান্ড 70%, 30% অ্যান্ড 70% এটা গ্র্যান্ট করা হবে, মানে 30% গ্র্যান্ট দেওয়া হয়েছে এবং 70% লোনে এবং 10% অ্যানুয়াল ইন্টারেস্টে এটা কিন্তু দেওয়া হয়েছে। দেখো নেক্সট কোশ্চেন, 48 নম্বর প্রশ্ন দেখো, গোয়া চিফ মিনিস্টার প্রমোদ সাওয়ান্ত, ঠিক আছে, লঞ্চড দ্য বীমা শক্তি স্কিম। দ্য স্কিম ইজ অ্যান ইনিশিয়েটিভ লঞ্চড বাই দ্য, মানে এই যে বীমা শক্তি স্কিম, এটা কোন, এটা এটা কে লঞ্চ করেছে বা ইনিশিয়েটিভটা কে নিয়েছে? ঠিক আছে। দেখো, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে এলআইসি, ইন্ডিয়ান পোস্ট, ইন্ডিয়ান রেলওয়েজ নাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? রাইট অ্যান্সার হবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অথবা এলআইসি। এই স্কিমটা কি করবে? এম্পাওয়ার্স দ্য রুরাল উমেন বাই ট্রেনিং দেম টু বিকেম ইন্স্যুরেন্স এজেন্ট, মানে রুরাল উমেনদের, গ্রামীণ মহিলাদেরকে ট্রেন করা হবে অ্যাজ আ ইন্স্যুরেন্ট এজেন্ট হিসেবে, মানে ইন্স্যুরেন্ট এজেন্ট তৈরি করা হবে তাদেরকে, তাদেরকেই বলা হবে বীমা সাখী। ঠিক আছে। এটা কিন্তু বীমা শক্তি না, এটা কিন্তু বীমা সাখী। ঠিক আছে। এটা কিন্তু বীমা সাখী স্কিম। তাদেরকে তৈরি করা হবে অ্যাজ এ বীমা সাখী বা ইন্স্যুরেন্স এজেন্ট উইথ ফিক্সড স্টাইপেন্ড, কিছু ফিক্সড টাকা তাদেরকে দেওয়া হবে, অ্যান্ড কমিশনস। দিস অলসো ইমপ্রুভস দ্য ইন্স্যুরেন্স অ্যাক্সেসিবিলিটি ইন রুরাল এরিয়া।
বেসিক্যালি এটা রুরাল এরিয়াতে এই ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স পলিসিটাকে বাড়ানোর জন্য কিন্তু এই মানে মহিলাদেরকে মানে গ্রামীণ মহিলাদেরকে কিন্তু এখানে ইন্স্যুরেন্স এজেন্টস হিসেবে কিন্তু এখানে তাদেরকে কাজ দেওয়া হবে। ঠিক আছে, এই যোজনার ভিত্তিতে। 49 নম্বর প্রশ্ন দেখো, হু অ্যানাউন্সড এ $3 billion ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া টু ইনহ্যান্স ক্লাউড অ্যান্ড এআই ইনফ্রাস্ট্রাকচার। ক্লাউড অ্যান্ড এআই ইনফ্রাস্ট্রাকচারের জন্য $3 billion ইনভেস্টমেন্ট ইন্ডিয়াতে কে করেছে? টেসলা, গুগল, অ্যামাজন নাকি মাইক্রোসফট? রাইট আনসার হবে আমাদের মাইক্রোসফট। ঠিক আছে, মাইক্রোসফটের লোগো এটা। তো এখানে দেখো মাইক্রোসফট সম্বন্ধে কিছু জেনে নিই। কবে ফাউন্ড হয়েছে? 4 এপ্রিল 1975 সালে। ফাউন্ডার্স বিল গেটস অ্যান্ড পল অ্যালেন। হেডকোয়ার্টার কোথায়? রেডমন্ড, ওয়াশিংটনে, ইউএস। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু কি পিপল যারা রয়েছে, সত্য নাডেলা, ব্র্যাড স্মিথ, বিল গেটস। আমাদের 50তম প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে ইন জানুয়ারি 2025 দ্য উজালা স্কিম হ্যাজ মার্কড ইজ 10th অ্যানিভার্সারি। এই উজালা স্কিম কিন্তু 10ম অ্যানিভার্সারি পালন করছে এই বছর অ্যাজ অ্যান আনপ্রেসিডেন্টেড ইনিশিয়েটিভ ইন এনার্জি এফিসিয়েন্সি। হোয়েন ওয়াজ দি স্কিম লঞ্চড? এই প্রশ্নটা অ্যান্সার করা খুবই সহজ। বলছে 10ই জানুয়ারি 2025-এ এ 10তম অ্যানিভার্সারি পালন করছে, তাহলে এটা কবে লঞ্চ করা হয়েছিল? তাহলে সিম্পলি 2025 থেকে 10 কমিয়ে দাও, অর্থাৎ 2015। এবার জানুয়ারি হবে, তাহলে এখানে দেখো 15 জানুয়ারি তো হতে পারে না, কারণ আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটা 11 তারিখ পর্যন্ত। অতএব আমার যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে 5ই জানুয়ারি 2015-তে এটা কিন্তু লঞ্চ করা হয়েছিল। এবার উজালা স্কিমটা কি? প্রথমত এর ফুল ফর্ম হচ্ছে উন্নত জ্যোতি অ্যাফোর্ডেবল এলইডিস ফর অল। ঠিক আছে, এখানে অ্যাফোর্ডেবল এলইডি বাল্বস এর কথা বলা হয়েছিল, যে হাউস হোল্ডে এটা কিন্তু এলইডি বাল্ব এটা কিন্তু সাপ্লাই করা হবে। ঠিক আছে, এবার যেটা ব্যাপার এখানে, যে ডু নট কনফিউজড উইথ উজ্জ্বলা স্কিম। উজ্জ্বলা স্কিম এবং উজালা স্কিম দুটো কিন্তু আলাদা। উজ্জ্বলা স্কিম হচ্ছে এলইডি বাল্ব রিলেটেড এবং উজ্জ্বলা স্কিম হচ্ছে এলপিজি সিলিন্ডার রিলেটেড। ঠিক আছে, পিএম উজ্জ্বলা যোজনাটা কি? সেটা হচ্ছে স্মোক ফ্রি রুরাল ইন্ডিয়া অ্যান্ড এইমস টু বেনিফিট 5 crore ফ্যামিলিজ, স্পেশালি দ্য ওম্যান লিভিং বিলো দ্য পভার্টি লাইন মানে বিপিএল, তাদেরকে এলপিজি কানেকশন দেওয়া হবে ফর টু দি এন্টায়ার নেশন। ঠিক আছে, তো উজ্জ্বলা হচ্ছে এলপিজি সিলিন্ডার রিলেটেড এবং উজালা হচ্ছে এলইডি বাল্ব রিলেটেড, দুটোর মধ্যে কনফিউজ হবে না। ঠিক আছে, এইবার এখানে আমাদের সেশনটা শেষ হচ্ছে। তো সেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছে সেগুলো কিন্তু রাইট অ্যান্সার করে জানাবে। এবং লাস্ট একটা প্রশ্নে ভুটানের যে রিভারটা, ওটা উচ্চারণে কিছু প্রবলেম ছিল আমার, সেই জন্য ওটা উচ্চারণটা একটু ডিফিকাল্ট ছিল, তো ওটা বলা যায়নি। যাই হোক, সেটা তোমরা দেখে নিও। এইবার যেটা বলার সেটা হচ্ছে, দেখো এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, যেখানে প্রায় 30,347 জন মেম্বার রয়েছে, যেখানে আমরা প্রতিদিন ডেইলি কুইজ করাই। ঠিক আছে, এইভাবে কুইজগুলো চলে আসে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই কুইজের কিন্তু সম্পূর্ণ A4 সাইজে প্রিন্টেবল পিডিএফ কিন্তু আমাদের অ্যাপে দিয়ে দেওয়া হয়। তোমরা পিডিএফটা যখন খুলবে তখন দেখবে পিডিএফটা এইভাবে রয়েছে, একদম সুন্দর করে A4 সাইজ ফরম্যাটে দেওয়া রয়েছে। এবং যখন আমাদের সপ্তাহে যখন কুইজটা চলে, মানে এই কুইজটা আমাদের ডেইলি কুইজ, এবং যখন 7 দিন যখন কমপ্লিট হয়ে যায় তখন আমাদের কিন্তু একটা উইকলি টেস্ট হয়, সেটা কিন্তু আমাদের অ্যাপে হয়, যেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। যে এখানে এখানে তোমরা লগ ইন করবে, লগ ইন করলে কিন্তু তোমরা প্রায় 100টা প্রশ্ন পেয়ে যাবে। এটা হচ্ছে উইকলি টেস্ট। ঠিক আছে, 100টা প্রশ্নের উইকলি টেস্ট কিন্তু পেয়ে যাবে, যেটা সময় সাপেক্ষ, অর্থাৎ তুমি সময় টাইম ধরে ধরে কিন্তু এখানে তুমি কুইজ দিতে পারবে 100টা প্রশ্ন প্রতি সপ্তাহে। আর ডেইলি কুইজ যেটা হয় সেটা প্রতিদিন, ডেইলি কুইজটা কিন্তু প্রতিদিন 50টা প্রশ্ন, 50টা মিক্স জিকে প্রশ্ন হয়, মিক্স জিকে প্রশ্ন হয় 50টা। ঠিক আছে, তো এখানেই ছিল আজকে আমাদের সেশন। তো কেমন লাগলো অবশ্যই এখানে কমেন্ট করে জানাবে। যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছে অবশ্যই উত্তর দেবে। তো দেখা হচ্ছে নেক্সট সেশনে।